এই ঘটনা আজ থেকে প্রায় ৩৫ বছর আগেকার। রাজারহাটের একটা বিশেষ জায়গায় গলায় দড়ি বাগান যেটাকে বলা হয়। ৩৫ বছর আগে কিন্তু রাজারহাট এত উন্নত জমজমাট ছিল না। অর্থাৎ সেখানে গ্রাম্য পরিবেশ ছিল। এবার গলায় দড়ি বাগান অঞ্চলের একটু বর্ণনা দেই। মেইন রোড থেকে বেঁকে একটা মাটির রাস্তা শুরু হয়েছে। রাস্তায় ঢুকেই একটা শেওড়া গাছ এবং কিছুটা এগিয়ে গেলে ওই রাস্তার একপাশে বহু বছরের পুরনো প্রকাণ্ড একটা তেঁতুল গাছ। গাছটার দিকে তাকালেই কেমন যেন গা ছমছম করে। আর রাস্তার অপর পাশে প্রকাণ্ড একটা পুকুর। সেই সময় ওই জায়গায় গাছপালা আর জঙ্গলে ভর্তি। সবসময় একটা থমথমে পরিবেশ। হাতে গোনা কিছু বাড়িঘর ছিল, তাও দূরে দূরে। ওই গলায় দড়ি বাগানের একটা ইতিহাস আছে। সেটা হলো, ওই যে তেঁতুল গাছের কথা বললাম, ওই গাছে প্রচুর মানুষ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। আর ওই যে পুকুর, ওই পুকুরে প্রচুর মানুষ ডুবে মারা গেছে। এসব ঘটনা আমার দাদা ভাই মানে আমার মায়ের বাবা, বড় দাদু, আমার মায়ের ঠাকুরদা, বড় মা, মায়ের ঠাকুরমা সকলে নিজের চোখে দেখেছেন। সেই থেকেই ওই জঙ্গলের একটা বদনাম রটে গেছে, জায়গাটা খুব একটা ভালো নয়। অবশ্য অনেকেই ভয় টয় পেয়েছেন ওই জায়গায়। কিন্তু অল্প সংখ্যক হলেও কিছু মানুষ তো বাস করতেন ওই জায়গাটাতে। দুর্গা পিসিদিদার বাপের বাড়ি গলায় দড়ি বাগানের একটু ভেতর দিকে, আর শ্বশুর বাড়ি ওই কাছাকাছি ২-৫টা বাড়ি এদিক ওদিক। বাপের বাড়ি যেতে হলে তাকে তেঁতুল গাছ আর সেই পুকুর পেরিয়েই যেতে হয়। তো এরকম একটা সন্ধ্যাবেলা দুর্গা পিসিদিদা জম্পেশ করে মাছের ঝোল রেঁধে সেই মাছ নিয়ে বাপের বাড়ি যাচ্ছিলেন। অর্থাৎ তিনি তার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যাচ্ছিলেন। সাথে একটা টর্চও ছিল। তখন প্রায় সন্ধ্যা ৭টা হবে। টর্চের আলোতে বেশ ভালো এগোচ্ছিলেন তিনি। তখন ওই রাস্তাতে ল্যাম্পপোস্টের কোনো আলো ছিল না। টর্চ, হারিকেন, কুপি এসবই ভরসা। একে তো এরকম থমথমে পরিবেশ, পোস্টের আলোও নেই। অন্ধকারের এক চিলতে টর্চ বা হারিকেনের আলো পরিবেশটাকে যেন আরো বেশি থমথমে করে তোলে। শেয়াল কুকুরের ডাক তো আছেই, কিন্তু দুর্গা পিসিদিদা এসবের সাথে অভ্যস্ত। বহু বছর ধরে যাতায়াত করছেন, সমস্ত ঘটনাও তার জানা। অতএব এইসব থমথমে পরিবেশ তাকে ভয় পাওয়াতে পারবে না। তাও ভূতের খপ্পরে তাকে পড়তেই হলো। তো টর্চের আলো ধরে হাঁটতে হাঁটতে সেই তেঁতুল গাছের কাছে এসে পৌঁছলেন তিনি। গাছের নিচ দিয়ে হেঁটে যাওয়ার সময় তো ঘটল সবচেয়ে আজব ঘটনা। না, সেদিন কোনো সাদা ছায়ামূর্তিও ছিল না, দমকা বাতাসও আসেনি, শিরদাঁড়া বেয়ে শিহরণও খেলেনি। শুধুমাত্র ওই তেঁতুল গাছ থেকে ঝরঝর করে কিছু পাতা পড়ল দুর্গা পিসিদিদার গায়ে। তাও আবার বিনা ঝড়, বিনা বাতাসে। মৃদুমন্দ বাতাস পর্যন্ত ছিল না তখন। ঠিক যেন তেঁতুল পাতায় স্নান হয়ে গেলেন দুর্গা পিসিদিদা। অর্থাৎ কোনো বাতাস নেই, কোনো কিচ্ছু নেই। তিনি যখন ওখান থেকে যাচ্ছিলেন, ওই গাছ থেকে তেঁতুল গাছের পাতাগুলো আমরা জানি কি খুব ছোট ছোট হয়। তো ছিঁড়ছিঁড় করে তাকে গোসল করিয়ে নেওয়ার মতো এত পরিমাণে পাতা একসাথে পড়ল। কয়েক সেকেন্ডের জন্য একটু অবাক হলেন তিনি। বেশ কিছু ঘট যেহেতু ঘটেনি, বেশি কিছু যেহেতু ঘটেনি, তাই তিনি বিষয়টাকে তখন গুরুত্ব দেননি। বাপের বাড়ি গেলেন, ওই রাতেই বাপের বাড়ি থেকে ফিরলেন সেই পথ দিয়েই। সেদিন রাতে কোনো প্রভাব পড়ল না তার উপর। দুর্গা পিসিদিদার স্বভাবের পরিবর্তন হতে শুরু করল পরের দিন থেকে। অর্থাৎ বাড়িতে মাছ মাংস আনলে দুর্গা পিসিদিদা এগুলো রান্না করবেন কি, ওই কাঁচা মাছ মাংসগুলোকে চিবিয়ে খেতে চান। সন্ধ্যা নামলেই তার স্বভাবে সাংঘাতিক উগ্রতা দেখা দেয়। নিজের মাথার চুল নিজেই ছিঁড়ছেন, নিজের নখ দিয়ে নিজের গায়ে আঁচড় কাটছেন, দেওয়ালে মাথা ঠুকছেন, বাড়ির লোকজনকে দেখে তেড়ে আসছেন। কখনো কখনো চিনতেও পারছেন না কাউকে, কখনো বা গলার স্বর পরিবর্তন হয়ে যাচ্ছে তার। শারীরিক দিক থেকেও অসুস্থ হয়ে পড়েছেন দুর্গা পিসিদিদার হাজব্যান্ড। অসুস্থ হয়ে পড়েছেন দুর্গা পিসিদিদার হাজব্যান্ড, ছেলেমেয়েরা এবং বাড়ির অন্য সকলেও ভীষণভাবে চিন্তিত
এবং তার সাথে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। কিন্তু দিনের পর দিন তো এভাবে চলতে পারে না। দুর্গা পিসিদিদা কোনো মানসিক রোগের শিকার হলেন কিনা এই ভেবে তার বাড়ির লোকজন ডাক্তার ডাকল। কয়েকদিন চিকিৎসা চলা সত্ত্বেও তিনি সুস্থ হলেন না। তার শরীর আরো খারাপ হতে লাগলো। এবার একদিন দুপুরে দুর্গা পিসিদিদার হাজব্যান্ড ডেকে আনলেন এক ওঝাকে। পাড়ার লোক সবকিছুই জানে, আবার বাড়িতে ওঝা আসতে দেখে আরো লোকজন জড়ো হয়েছে। এদিকে দুর্গা পিসিদিদা তো ওঝা দেখে রীতিমতো গজরাচ্ছেন। সেটাই তো স্বাভাবিক, ভূতের কি কখনো ওঝা সহ্য হয়? দুর্গা পিসিদিদা তো কিছুতেই বের হবেন না বাড়ির বাইরে। এক প্রকার যুদ্ধ করে তাকে বের করে আনা হলো বাড়ির উঠানে। এবার তো যুদ্ধ শুরু হলো ওঝার সাথে। ওঝা যত জানতে চাইছে কে তুই, কিন্তু ওই আত্মা তো কিছুতেই বলবে না। এবার ওঝা ঝাঁটার বাড়ি মারতে শুরু করলেন দুর্গা পিসিদিদাকে, আর তার সাথে গরম সর্ষে পোড়া। কিন্তু প্রেতাত্মা কি এত সহজে পিছু ছাড়ে? ওঝার অনেক মেহনতের পর প্রেতাত্মা ওঝার কাছ থেকে হার স্বীকার করতে বাধ্য হলো এবং দুর্গা পিসিদিদার শরীরে ছাড়তে রাজি হলো। কিন্তু ও কোনো প্রমাণ রেখে যাবে না। ওঝা তা মানবে কেন? আবার কিছু সর্ষে পোড়া আর সাথে ঝাঁটার বাড়ি তো আছে। ওঝা তাকে প্রশ্ন করে, তুই যে দুর্গার শরীর ছেড়ে যাবি তার প্রমাণ কি? প্রেতাত্মা উত্তর দেয়, দুর্গা পিসিদিদার মাধ্যমে বাড়ির সামনে যে আম গাছটা আছে ওই গাছের একটা মোটা ডাল, কাঁচা ডাল ভেঙে পড়বে। অবশেষে সেই দুষ্টু প্রেতাত্মা দুর্গা পিসিদিদার শরীর ছেড়ে বাড়ির সামনে থাকা আম গাছটার মোটা ডাল ভেঙে পালালো। তারপর দুর্গা পিসিদিদা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে রইলেন। ওঝার কথা অনুযায়ী অজ্ঞান অবস্থাতেই দুর্গা পিসিদিদা গায়ে জল ঢালা হলো। ওঝা একথাও বলে গেলেন যে দুর্গা পিসিদিদার পরনে জামা কাপড়গুলো, মানে যেগুলো সে পরেছিলেন, সেগুলো যেন পুড়িয়ে ফেলা হয়। কিছুক্ষণ পর দুর্গা পিসিদিদার জ্ঞান ফিরল, কিন্তু শরীর ভীষণ দুর্বল, ভীষণভাবে কাহিল হয়ে পড়েছিলেন তিনি। বহুদিন তাকে ডাক্তারের চিকিৎসাধীন থাকতে হয়েছিল। স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে সময় লেগেছিল দুর্গা পিসিদিদার। যতদিন উনি অসুস্থ ছিলেন মাঝে মধ্যেই আমার ছোট পিসিদিদা ওনাকে দেখে আসতেন। কখনো কখনো আমার মাও সাথে যেতেন। তা ছোট পিসিদিদা তো বেঁচে নেই, দুর্গা পিসিদিদা বেঁচে আছেন কিনা জানা নেই। আজ মায়ের কাছে গল্পটা শুনে আমি চটপট লিখে ফেললাম। এই ঘটনাটি 2005 কি 6 সালের দিকে ঘটে যাওয়া। যে গ্রামে ওনাদের বসবাস আছে, এই গ্রামটি প্রচুর, মানে এই গ্রামে অনেক বাগান রয়েছে আসলে, এবং ওই গ্রামের প্রত্যেকটা ঘরের আশেপাশেই বাগান রয়েছে। এখন বাগান কোনোটা বাঁশঝাড়, কোনোটা মানে ঝোপঝাড়। আর ওই গ্রামের লোকজন যে পথ দিয়ে আসা যাওয়া করে সেই পথে একটি মুক্তিধাম বা শ্মশান বাঁধে। এই শ্মশানের পাশ দিয়ে যাওয়ার একটা রাস্তা ছিল, যদিও এখন সে রাস্তাটি নেই। আর গোপালগঞ্জের যেই 250 বেডের যেই হসপিটালটি রয়েছে এবং এই হসপিটালের যে লাশ কাটা ঘর রয়েছে, এই লাশ কাটা ঘরটি একটা সময় পূর্বে এই শ্মশানের ভেতরেই ছিল। ঘটনাটি কুরবানির ঈদের 2 থেকে 3 দিন আগে ঘটে যাওয়া একটি ঘটনা। ওনাদের গ্রামের আশেপাশে মোটামুটি যেগুলো হাট বসতো, মানে কুরবানির পশুর হাট বসতো, এর মধ্যে সবচেয়ে বড় হাট যেটি বসতো সেটি হচ্ছে গহরডাঙ্গা এলাকায়। ঘটনার দিন এই তামিম আহমেদের মেজো চাচা ছাগল কিনতে যায় হাটে। ছাগলের দাম বা ছাগলের উচ্চতা বা সাইজ এগুলো দেখে ওনার আসলে পছন্দ হচ্ছিল না, এই জন্য দীর্ঘ সময় উনি ওই হাটে ছিলেন। তো ছাগল কিনতে কিনতে কখন যে রাত 10টা থেকে 11টা বেজে গেছে ওনার সেটা খেয়ালই ছিল না। ওই সময় ওনার কাছে মোবাইল ফোনও ছিল না, আর ওনার হাতে ঘড়িও ছিল না, এই জন্য উনি বুঝতে পারছিলেন না যে অ্যাকচুয়ালি কয়টা বাজে। এদিকে ঈদের কয়েকদিন আগে গভীর রাত পর্যন্ত কুরবানির পশু কেনা বেচা হতো, যার কারণে 10টা-11টা আসলে 2005-6 সাল তো তেমন কোনো রাতই ছিল না ধরা চলে। আর তামিম আহমেদের কাকা উনি খুবই একজন সাহসী মানুষ ছিলেন। তো ছাগল কিনে উনি ফিরছিলেন, কারণ ওনার একটা পছন্দ ছাগল
মানে একটা ছাগলকে ওনার পছন্দ হয়ে যায়, দামেও মিলে যায়। যার কারণে উনি ছাগল কিনে বাড়ি ফিরছিলেন। আর বাড়ি ফেরার পথে সেই শ্মশানের পাশ দিয়েই তাকে আসতে হবে। লোকমুখে শোনা যায়, বা ওই সময় শোনা যেত এবং এখনো শোনা যায়, যে অনেকেই এই শ্মশানের মধ্যে রাতের বেলা আসার সময় অনেক সময় ভয় পেয়েছেন। তো উনি তো সাহসী মানুষ ছিলেন, আর উনার কাছে একটি ছাগল ছিল, ছাগলের দড়িটা উনার হাতে ছিল। ছাগলটি আগে হেঁটে যাচ্ছিল এবং উনি পেছনে হাঁটছেন। ছাগলটি আসলে বেশ চঞ্চল ছিল, মানে তাকে যে টেনে টেনে আনতে হবে বিষয়টা এমন নয়। ছাগলটি নিয়েই আগে আগে হেঁটে যাচ্ছিল, আর দড়ি ধরে উনি পেছনে ছিলেন। যাই হোক, যখন তিনি শ্মশানের কাছে আসেন, হঠাৎ ছাগলের আচরণে কিছু পরিবর্তন ঘটে। ছাগলটি এদিক ওদিক ছোটাছুটি করার চেষ্টা করে এবং ভয়ানকভাবে আর্তনাদ করতে শুরু করে। নাইম আহমেদের কাকা উনি চিন্তা করছিলেন যে কি ব্যাপার, সারা পথ এত সুন্দরভাবে চলে ফিরে আমার সাথে আসলো, আমার তেমন কোনো বেগ পেতে হলো না, আর এখন কেন এই ছাগলটি অস্বাভাবিক আচরণ করছে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, উনি যখন শ্মশানের কাছে এসেছিলেন তার আগেই কাছে একটি, মানে এই শ্মশানের আগে একটি ছোট বাজার রয়েছে। তো উনি যখন আসেন তখন দেখেন বাজারের সব কটা দোকান বন্ধ। উনি চিন্তা করেন কি ব্যাপার, কয়টা বাজে রাত যে সব দোকান বন্ধ করে চলে গেছে। আর ওনার হাতে যেহেতু ঘড়িও ছিল না, মোবাইলও ছিল না, আর তেমন কোনো লোকের সাথে ওনার দেখাও হচ্ছিল না, যার কারণে কিন্তু জানতে পারছিলেন না অ্যাকচুয়ালি রাত কটা বাজে। তো উনি ওইখান থেকে যখন ফেরেন তখন ওই শ্মশানের পথ ধরেন। আর ওই শ্মশানের কাছে যখন এসেছেন, ওই শ্মশানের মানে ঢুকতে একটু দূরেই সেই পূর্বের লাশ কাটা ঘরটি রয়েছিল। ছাগলটি মূলত ওই লাশ কাটা ঘরের সামনে এসেই অস্বাভাবিক আচরণ শুরু করে এবং ভয়ানক আর্তনাদ করে ডাকাডাকি শুরু করে। তখন নাইম আহমেদের কাকা খুব ভালো করে খেয়াল করেন, ওই লাশ কাটা ঘরের যে দরজা, ওই দরজার সামনে ৩-৪টি কুকুর দাঁড়িয়ে আছে। সবগুলো কুকুরের গায়ের রং কালো, কারণ ওই লাশ কাটা ঘরের দরজার সামনে ছোট্ট একটি লাইট ছিল, ওই লাইটের আলোতে সেটা স্পষ্টভাবেই দেখা যাচ্ছিল। তো উনি চিন্তা করেন যে এই ছাগলটি হয়তো বা এই কুকুরকে দেখেই চিৎকার চেঁচামেচি করছে বা ভয় পাচ্ছে, কারণ রাতের বেলা। তো উনি যেটি করেন, আশেপাশে ইট ছিল, ছাগলের দড়িটা কিন্তু উনি হাতেই ধরে রেখেছেন এবং ওই ইটগুলো ওই কুকুরগুলোর দিকে ছুঁড়ে মারেন এবং কুকুরগুলিকে ধাওয়া করেন যাতে এখান থেকে চলে যায়। তো ইটের আঘাত গায়ে লেগে এবং ওনার ধাওয়া খেয়ে কুকুরগুলো সত্যি ওখান থেকে চলেও যায়। উনি চিন্তা করেন যাক, আপদ বিদায় হয়েছে, এখন বাড়ির পথ ধরি ছাগল নিয়ে। উনি আরেকটা বিষয় খেয়াল করেন, যে ছাগলটি একটু আগে ওনার সামনে সামনে হেঁটে যাচ্ছিল, এখন সেই ছাগলটি মনে হয় আর হাঁটতে যাচ্ছে না বা সামনের দিকে যেতে চাচ্ছে না। উনি ছাগলের দড়ি টানতে টানতে এগোতে থাকেন। তার মানে এখন ছাগল পেছনে, উনি সামনে। কিন্তু কিছু সময় আগে ছাগল সামনে ছিল, মানে ছাগলটি খুব আনন্দ চিত্তে হেঁটে যাচ্ছিল আর উনি পেছনে ছিল। এখন হয়ে গেছে তার উল্টোটি। উনি যখন লাশ কাটা ঘরটি পার হয়ে আরো সামনে এগিয়ে গিয়েছেন, তখন হঠাৎ উনি দেখতে পান ওনার ছাগলটি, যে ছাগলটি এতক্ষণ হাঁটতে চাচ্ছিল না, সেই ছাগলটি দৌড়ে ওনার হাত থেকে ছুটে গিয়ে মানে সামনের দিকে চলে যাওয়ার চেষ্টা করছে এবং আবারও সে ভয়ানক আর্তনাদ শুরু করেছে। কিন্তু ছাগলের দড়িটি উনি শক্ত করে ধরে রেখেছিলেন, ছাগলটি পালাতে পারছিল না। কিন্তু উনিও বুঝতে পারছিলেন না যে ছাগলটি হঠাৎ আবার চিৎকার চেঁচামেচি কেন করছে, কারণ কুকুর দেখে ভয় পেয়েছিল, কুকুর তো তাড়িয়ে দিয়েছি, কিন্তু এখন এখন সে কেন এমন করছে। তখন হঠাৎ একটা গোঙানির মতো আওয়াজ তিনি শুনতে পান। ওনার নাম ছিল কামাল। উনি একটি আওয়াজ শুনতে পান এবং স্পষ্টভাবেই বুঝতে পারেন এই আওয়াজটি আসছে লাশ কাটা ঘরের মধ্য থেকে, মানে ভেতর থেকে একটা গোঙানির আওয়াজ। এবং সেই গোঙানির আওয়াজটা আস্তে আস্তে তীব্র থেকে তীব্রতর হচ্ছে। একটা সময় ভেতর থেকে আওয়াজ আসে যে, কামাল, আমার খুব কষ্ট হচ্ছে, আমার হাত পা
সব কেটে ফেলছে, আমার চোখ উপড়ে ফেলছে, আমাকে এখান থেকে নিয়ে যা, আমি থাকতে পারছি না। আইম আহমেদের চাচা কামাল উনি স্পষ্টভাবে অনুধাবন করেন যে কণ্ঠস্বরটি উনি শুনতে পাচ্ছেন তারই ছোট ভাই, আপন ছোট ভাই হাসানের। মানে কিন্তু হাসান কেন লাশ কাটা ঘরের মধ্যে যাবে? তিনি বুঝতে পারেন তিনি ভয়ানক একটা বিপদে পড়তে যাচ্ছেন। তিনি যে দোয়া পড়তে জানতেন, আয়াতুল কুরসি জানতেন, সেগুলো পড়ে শরীরে ফু নেন এবং ভয় কাটানোর জন্য জোরে জোরে দোয়া পড়তে থাকেন। ওদিকে ছাগলটির সামনে ছুটে যাওয়ার চেষ্টা করছিল, উনিও ছাগলের সাথে দৌড়াতে থাকেন সামনের দিকে। তার মানে দ্রুত এই জায়গাটি পার হওয়ার উনি চেষ্টা করছিলেন আর দোয়া পড়ছেন। হঠাৎ ওনার রাস্তার পাশে থাকা একটা ঝোপ ছিল, ঝোপ আসলে অনেকগুলো ছিল, এর মধ্যে একটা বড় টাইপের ঝোপ ছিল। ওই ঝোপটা হঠাৎ প্রচন্ড জোরে নড়ে ওঠে। উনি খেয়াল করেন ওই ঝোপের মধ্য থেকে লম্বা করে মোটা মতো একটা মানুষের অবয়ব বের হয়ে আসছে। চাঁদের আলোতে তিনি স্পষ্টভাবে দেখতে পান ওই মানুষটার হাতে কি যেন, মানে দুই হাতের উপরে কিছু জিনিস নিয়ে এগিয়ে আসছে। মানুষটি আস্তে আস্তে তার কাছে আসছে। ওদিকে ছাগলটিও কিন্তু এই ভয়ানক অবয়ব দেখে প্রচন্ড ভয় পেয়েছে এবং সে ছোটাছুটি করার চেষ্টা করছে, কিন্তু উনি কিন্তু ছাগলের রশি কিন্তু ছাড়েন নাই, হাতে ধরে রেখেছেন। এই কামাল চাচা উনি খেয়াল করলেন যে ওই অবয়বটি তার যত কাছে আসছে ততই স্পষ্টভাবে তিনি তাকে দেখতে পাচ্ছেন চাঁদের আলোতে। এবং তিনি যা দেখতে পান এটা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখতে পান ওই উঁচু মোটা আকৃতির ওই মানুষটির পেট কাটা এবং তার দুই হাতের উপরে তার নিজের যে নাড়ি ভুঁড়িগুলো আছে সেগুলো দুই হাতে ধরে রেখেছে। এবং এটাই কিন্তু শেষ নয়, তিনি আরো খেয়াল করেন যে এই অবয়বের চোখ দুটি নেই, মানে চোখ দুটিতে গভীর গর্ত হয়ে আছে, আর মাথার খুলি এটি খোলা। মানে আমরা যখন কৌটার ঢাকনা খুলি এবং ঢাকনা খুলে কিছুটা মানে উঁচু করে রাখি, মনে হচ্ছে মাথার খুলিটা খুলে উঁচু হয়ে আছে। এবং ওই মানুষটিও তার কাছাকাছি এসে প্রাণীর মতো আওয়াজ করতে থাকে। কামাল চাচা এটা দেখে প্রচন্ড ভয় পান। তিনি দোয়া আরো উচ্চ স্বরে পড়তে থাকেন এবং ছাগলটি তো ছোটাছুটি করার এদিক ওদিক ছোটাছুটির চেষ্টা করছিল। তখন তিনি ওনার বাড়ির দিকে আবারও দৌড় দেন এবং ছাগলটিকে তিনি তার সাথেই টেনে নিয়ে যাচ্ছিলেন, মানে ছাগলটিকে তিনি ছাড়ছিলেন না। যাই হোক, উনি যখন বাড়ির কাছাকাছি চলে গেছেন তখন বাড়ির কাছে যে বাঁশঝাড় রয়েছে, আগেই বলেছি যে এই গ্রামের চারদিকে বাগান রয়েছে, এই বাগানের মধ্যে বাঁশ বাগানগুলো খুব বেশি আর কি। ওনার বাড়ির কাছাকাছি যে বাঁশ বাগানটি রয়েছে সেখানে যখন এসেছেন, মানে বাড়ির কাছাকাছি এসেছেন, তখন উনি দেখতে পান যে এই বাঁশ বাগানের নিচে সাদা শাড়ি পরা 10-12 ফুট লম্বা একজন মহিলা ঘোমটা পরা দাঁড়িয়ে আছে এবং তার মাথাটি চ্যাপ্টা এবং কুলার মতো। কুলা যেমন চ্যাপ্টা বড়, ঠিক ওই মহিলাটির মাথাটিও বড় এবং কুলার মতো চ্যাপ্টা। তিনি যে কতটুকু ভয় পেয়েছেন এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না। কিন্তু উনি কিন্তু ওনার দোয়া পড়া থামান নাই। উনি উচ্চ স্বরে দোয়া পড়তে পড়তে উনি ওই মহিলাকে টপকিয়ে মানে পাশ দিয়ে চলে যান। তিনি বুঝতে পারছিলেন যে কোনো এক কারণে, সেটা উনি যেহেতু দোয়া পড়ছিলেন আর ওনার হাতে যেহেতু ওনার কোরবানির জন্য কেনা একটি ছাগল ছিল, হয়তোবা এই ওসিলায় বা এই দুইটার ওসিলায় আল্লাহ তাআলা বারবার তাকে বাঁচিয়ে দিচ্ছিলেন। কারণ কথিত আছে যদি কেউ নিজের পশুর, ধরেন যে কেউ গরু বা ছাগল, এটির দড়ি যদি কেউ ধরে থাকে তাহলে কোনো অশরীরী প্রেতাত্মা বা কোনো পিশাচ সহজে তার ক্ষতি করতে পারে না। এরকম বেশ কিছু গল্পে আমি তার প্রমাণও পেয়েছি। হতে পারে এমনই সেটা কিছু, আবার নাও হতে পারে, নিশ্চিতভাবে বলা মুশকিল। তো উনি দৌড়ে বাড়ির দিকে চলে যেতে থাকেন। এর বাড়ি যেহেতু খুব কাছেই ছিল, উনি বাড়ির বারান্দায় গিয়ে চিৎকার করে বেহুশ হয়ে পড়ে যান। বাড়ির লোকজন তাদের চিৎকার শুনে বের হয়ে আসে। তখন
ঘড়িতে কাটায় কাটায় রাত প্রায় ৩টা বাজে। অথচ উনি কিন্তু বুঝতেই পারছিলেন না রাত কটা বাজে। কারণ ওনার হাতে ঘড়ি ছিল না, মোবাইলও ছিল না। আর ওনার বাড়ির লোকজন দেখে ওই ছাগলটি খুব হাঁপাচ্ছে। সেও খুব ভয় পেয়েছে এবং হাঁপাচ্ছে। আর উনি তো অজ্ঞান হয়ে পড়ে আছে। ছাগলটিকে একটি খুঁটির সাথে বেঁধে তাড়াতাড়ি উনাকে জ্ঞান ফেরানোর জন্য চেষ্টা করা হয়। উনি জ্ঞান ফেরার পরে সব বিষয় খুলে বলেন। তবে উনি খুব বেশি অসুস্থ হননি। ভয় পেয়েছিলেন অনেক। কিন্তু উনার জ্বর-টর বা অসুস্থ হননি। কিছুটা মানসিক ভাবে উনার অস্থিরতা সৃষ্টি হয়েছিল। যেহেতু অনেক ভয় পেয়েছেন, সেটা কয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে যায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন, কারণ আমি জানি আপনি সবসময় ভালো দলেই থাকেন। তো রাসেল ভাই, আমি শাকিল আহমেদ, লালমনিরহাট জেলার খুবই প্রত্যন্ত একটি গ্রাম থেকে আপনাকে ঘটনা পাঠাচ্ছি। আর আজকে আমি যেই ঘটনাটি আপনার সঙ্গে শেয়ার করছি, এই ঘটনাটি আমাদের গ্রামের এক মহিলার জীবনে ঘটে যাওয়া একটি সত্য, অদ্ভুত ও ভয়ানক ঘটনা। ঘটনাটি আমি আমার খালামণির কাছ থেকে শুনেছিলাম। আর যার সঙ্গে ঘটনাটা ঘটে উনি হচ্ছেন আমার খালামণির বান্ধবী। তো রাসেল ভাই, সরাসরি আমি ঘটনায় চলে যাচ্ছি। আর ঘটনাটি আমি আমার যে রুবিনা খালামণি ছিল তার ভাষাতেই বলছি। ঘটনাটা আজকে থেকে প্রায় ১৫ বছর আগের। তখন আমার খালামণির মাত্রই বিয়ে হয়েছে, ১ বছর হলো। স্বামীর বাড়ি ছিল খুবই প্রত্যন্ত একটি গ্রামে। বাজার থেকে বাড়ি ফিরতে হলে ধান ক্ষেতের মাঝখান দিয়ে একটি সরু রাস্তা পার হয়ে আরও বেশ খানিকটা হাঁটার পর রাস্তার মাঝখানে একটা বিশাল দৈত্য আকারের তেঁতুল গাছ পার হয়ে তাদের বাড়ি যেতে হয়। গাছটি এতই পুরনো ছিল যে গ্রামের সব থেকে বয়স্ক, যে সব থেকে মানে বুড়ো আর কি, যেই মানুষ আছে সেই মানুষেও বলতে পারে না যে এই গাছটা কতদিন আগের। লোকজন আসলে সেই গাছটাকে সবসময় এড়িয়ে চলতো, কারণ সেই গাছটার অনেক ভয়ানক ঘটনা আছে। কিন্তু এই গাছটাকে নিয়ে যতই ঘটনা থাক না কেন, এই গাছটা কোনোদিন কারো ক্ষতি করেনি, এটা সবারই বিশ্বাস ছিল। তারপরেও মাগরিবের পর কেউ এই গাছের নিচ দিয়ে একা কখনোই আসতো না। বলা হতো সন্ধ্যার পর গাছটার নিচে অকারণে কেউ যেন না যায়, এবং মানে গ্রামের সবাই সেটাকে খুবই বিশ্বাস করতেন। তো ওই আমার যে রুবিনা খালামণি ছিল, উনি একদিন মানে গ্রামের পাশেই আর কি, ওনার গ্রামের পাশেই একটা গ্রামে ওনার দাওয়াতে গিয়েছিলেন। তো দাওয়াত শেষ করে উনি যখন আর কি মানে তার বন্ধু বান্ধব সেখানে ছিল, তার সঙ্গে গল্প সল্প করে দেখলেন যে সন্ধ্যা নেমে এসেছে, এবং সন্ধ্যাটা যে হয়ে গেছে উনি বুঝতেই পারেন না যে সন্ধ্যা হয়ে গেছে। তখন তো ওনাকে বাড়ি ফিরতে হবে, এবং বাড়ি ফিরতে মানে খুবই তার খারাপ লাগতেছে যে তার বন্ধু বান্ধব আছে, এই বন্ধু বান্ধবকে ছেড়ে তার বাড়ি ফিরতে হবে। আর তার মানে স্বামী বিয়ের দাওয়াত খেয়ে আগেই চলে গেছিল। আর আমার খালামণি তখন তার বন্ধু বান্ধব পেয়ে বলতেছিল যে আপনি একটু যান, আমি একটু পরে আসতেছি। তো আমার খালু অনেক ভালো লোক ছিল, উনি বলেন ঠিক আছে, উনি চলে যান। তো যাই হোক, এই যে আমার খালামণি আলাপ সালাপ করতে যে মাগরিবের আজান দিয়ে যায়, তখন আমার খালামণি বাড়ি যেতে চায়, বলে যে না, আমি বাড়ি চলে যাব, কারণ আমার হাজব্যান্ড তো একাই আছে। কিন্তু খালামণির যে যারা বান্ধবী ছিল তারা বলে আজ আমাদের বাড়িতে থেকে যাও। কিন্তু আমার রুবিনা খালামণি আছে, উনি বলেন যে না, আমার তো থাকলে চলবে না, আমার স্বামী বাড়িতে আছে, আমাকে বাড়ি চলে যেতে হবে। সবাই অনেক জোরাজোরি করার পরেও রুবিনা খালামণি উনি বাড়ির দিকে রওনা দেন। এবং আমার রুবিনা খালামণি ছিল অত্যন্ত সাহসী একজন মহিলা। আর তখন ওনার যে বান্ধবী ছিল, ওনার বান্ধবী ওনার হাতে একটা টর্চ ধরিয়ে দেন, টর্চ লাইট আর কি। বলেন যে এই টর্চ লাইটটা দেখে তুমি তোমার মতো সুন্দর করে যাও, যেহেতু থাকবেই না। যাই হোক, রুবিনা খালামণি তাই একাই রওনা দিলেন বাড়ির দিকে। মানে রাস্তা আসতে আসতে শর্টকাট রাস্তাটা ধরলেন, এবং উনি খুবই দ্রুত হাঁটছিলেন। এত দ্রুত হাঁটছিলেন
যে মানে মনে হচ্ছে দৌড়ে দৌড়ে বাড়ি ফিরছেন আর কি। পথের মধ্যে কয়েকজনের সঙ্গে দেখা হয়েছিল তার। উনি বললেন যে বাড়ি যেতে হবে তাড়াতাড়ি, এজন্য যাচ্ছি। সবাই তাকে সাবধান করে যে ভুল করে ওই তেঁতুল গাছের তলা দিয়ে যাবে না, তুমি একা যাচ্ছ, অবশ্যই অন্য রাস্তা দিয়ে, যেটা সোজা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে যাবে। কিন্তু আমার যে রুবিনা খালামণি আছে, রুবিনা খালামণি আসলে ওই ভূত পেতে গেলে বিশ্বাস না করে উনি তেঁতুল গাছের যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা ধরেই বাড়ি ফিরছিলেন। এবং এই তেঁতুল গাছের সামনে কিছুটা যাওয়ার ফলে উনি দেখেন যে তেঁতুল গাছটা একদমই স্পষ্ট দেখা যাচ্ছিল। এবং সেদিন এমন একটা অদ্ভুত ছিল, চারপাশটা একদমই নিস্তবতা লাগছিল ওনার কাছে। উনি দেখতেছেন যে তেঁতুল গাছটা আজকে একদমই কেমন যেন শুনশানভাবে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে যে মানে বাইরে এত বাতাস, নির্মল বাতাস গ্রামের ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছে, অনেক সুন্দর লাগতেছে তাকে। কিন্তু অদ্ভুতভাবে ওই তেঁতুল গাছটার একটা পাতাও লড়তেছে না। মানে এমন একটা অবস্থা, উনি বেশ খানিকটা অবাক হয়ে যাচ্ছেন। তারপরেও ওনার তো বাড়ি ফিরতে হবে, উনি খুব দ্রুত হাঁটছেন আর কি। তো যখন আমার রুবিনা খালামণি ওই গাছটার কাছাকাছি পৌঁছান এবং পৌঁছানোর পরেই উনি দেখতে পারেন যে হঠাৎ করে সেখানে খুবই বাতাস বইতে শুরু করবে। মানে এত বেশি বাতাস বইতে শুরু করে যে গাছপালার ডালপালগুলো সবগুলো মানে ছিঁড়ে ভেঙে মচকে যাবে এরকম লাগতেছিল। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছিল যে তখন ওই যে পাশে যে ধান ক্ষেতগুলো ছিল বা আরও যে জঙ্গল টঙ্গল ছিল ওগুলো একটুও লড়ছিল না, শুধু এই তেঁতুল গাছের ডালগুলোই যেন নড়ছিল। এটা দেখে আমার মানে রুবিনা খালামণি একদম খুব জোরে দৌড়ানো শুরু করে। ঠিক তখনই উনি শুনতে পান ওনার পিছন থেকে খুবই পরিচিত কণ্ঠে একটা শব্দ ভেসে আসে, রুবিনা একটু দাঁড়াও। তখন আমার রুবিনা খালামণি খুব সঙ্গে সঙ্গেই মানে ব্রেন ক্যাচ করে এবং চিনে ফেলেন যে এটা তার মায়ের গলা। কিন্তু অসম্ভব একটা বিষয় হচ্ছে, তিনি তো তার মাকে বাড়িতে রেখে এসেছেন, ওই বিয়ে বাড়িতে যেটা ছিল ওনার বান্ধবীরা ওখানে রেখেছিলেন। তার মা তো এখানে আসার কথা না। তো উনি তারপরেও কৌতূহলবশত নিজের অজান্তেই পিছন ফিরে তাকালেন এবং দেখলেন যে পিছনে কেউ নেই, একদমই ফাঁকা রাস্তা। উনি যেভাবে হেঁটে আসছেন ঠিক তার সেই হাঁটার দাগগুলোই দেখা যাচ্ছে, আর কোনো কিছুই দেখা যাচ্ছে না। উনি বললেন যে কিরে, আমার আবার ভয় লাগতেছে না নাকি? তো উনি কি করলেন, উনি আবার হাঁটা শুরু করলেন। এবার একটু ধীরে হাঁটতেছেন। উনি ভাবতেছেন যে হয়তো খুব জোরে যাচ্ছে, এই জন্য হয়তো নিজের কাছে অনেক ভয় লাগতেছিল। তো উনি 10 থেকে 15 কদম যেতেই আবার সেই একই ডাক, এবার আরও কাছ থেকে। ডাকটা এরকম, রুবিনা আমার দিকে একবার তাকাও। এবার কণ্ঠটা যেন মনে হচ্ছে এত বেশি মানে কর্কশ, এত বেশি ভয়ানক যে আমার যে রুবিনা ফুফু ছিল, খালামণি ছিল, উনি একদম ভয়ে কেঁপে ওঠেন। আর তিনি এবার আর পিছনে তাকায়নি, কোনোভাবেই পিছনে তাকায়নি। এবং পিছনে না তাকিয়ে উনি সোজা দৌড় দিয়ে সেই যে বট গাছটা ছিল, তেঁতুল গাছটা ছিল, সেই তেঁতুল গাছটা পার হয়ে যান। এবং তেঁতুল গাছটা পার হয়ে গেলেই তো রাস্তা, মেইন রাস্তার পরে উনি তাড়াতাড়ি করে উনি বাড়ি পৌঁছে যান। এবং বাড়ি পৌঁছে উনি দেখেন যে ওনার শরীরটা খুব অদ্ভুত রকমের কাঁপাকাঁপি শুরু করছে এবং তার মুহূর্তেই উনি প্রচণ্ড রকমের জ্বর, প্রচণ্ড রকমের মাথা ব্যথা অনুভব করেন। এবং ওনার স্বামী সহ ওনার শাশুড়ি সবাই ভাবলো হয়তো এই আসার ফলে ওনার ঠান্ডা লেগেছে বা ওনার একটু ভয় লেগেছে। তো উনি কি করেন, ওনার শাশুড়ি একটু আর কি ঝাড়ফুঁক পেতেন, উনি কি সুরা টুরা একটু পরে ঝাড়ফুঁক দিয়ে বলেন যে বৌমা তুমি ঘুমিয়ে যাও। কিন্তু সেই রাত থেকেই অদ্ভুত রকমের কিছু ঘটনা শুরু হলো আমার রুবিনা খালামণির সাথে। উনি সেই রাত 12টার সময় হঠাৎ ঘুম ভেঙে যায় এবং দেখেন যে ওনার ঘরের ঠিক বাঁ পাশের কোণে একটা মহিলা দাঁড়িয়ে আছে। চুলগুলো একদমই এলোমেলো, মুখ দেখা যাচ্ছিল না, কোনো কথা বলছিল না, কোনো কিছুই করতেছিল না, শুধু হাতগুলো একদম
ঝোলার দিকে দাঁড়িয়ে শুধু দাঁড়িয়ে আছেন। এবং এটা দেখেই আমার খালামণি খুব জোরে চিৎকার করে ওঠে এবং তার সাথে সাথেই পরিবারের সবাই ছুটে আসে এবং দেখে আসলে সেখানে কিছুই ছিল না। এরপরে আস্তে আস্তে আমার খালামণির আচরণ একদমই বদলে যেতে লাগলো। মাঝে মধ্যে দেখা যেত যে উনি একাই উঠে হেঁটে হেঁটে উঠানের দিকে চলে যেতেন, কারোর সাথে কথা বলতেন। রাতের মধ্যে কোনো ঘুম আসতো না, হঠাৎ করে চিল্লায় উঠতেন। আবার মাঝে মাঝে ওনাকে অচেতন অবস্থায় সেই যে তেঁতুল গাছটা ছিল সেই তেঁতুল গাছের নিচে পাওয়া যেত। কিন্তু উনি কিভাবে ওখানে গেলেন বা কিভাবে যাওয়া আসলে সম্ভব এটা কেউ কখনো খেয়াল করেননি। তো এরকমভাবে বেশ কিছুদিন চলার পর ঘটনা আরও ভয়ানক হতে থাকে। কারণ মাঝে মাঝে দেখতেন যে ওনার মানে এমন কিছু মানে ঘটনা ওনার মানে আসে ওনার কাছে, বা এমন কিছু ঘটনা ঘটতে থাকে যেটা গ্রামের বহু বছর আগের মানে ঘটনা উনি পুনরায় সেটা বর্ণনা করেন। এমনকি একদিন ওই আমার রুবিনা খালার যে শ্বশুর ছিল তার মৃত্যুর বাবার নামও ডেকেছিলেন তিনি। মানে এমন একটা অবস্থা হয়েছিল যে উনি মানে পূর্বের যে ঘটনাগুলো ছিল সেই ঘটনাগুলো উনি আর কি বলতে শুরু করেন। মানে আধ্যাত্মিক কিছু হয়ে গেছেন উনি, এরকম সবাই বুঝতে পারে আর কি। যাই হোক, সবাই ওনার প্রতি নজর রাখা শুরু করে, সবাই মানে চোখে চোখে রাখে আর কি। রাতের বেলায় শুধু ঘরের দরজা লাগিয়ে দেওয়া হয়, বাকি সব সময় ওনাকে সবাই চোখে চোখে রাখেন, কোথায় যায় কি করে না করে সব কিছু সবাই অবজার্ভ করা শুরু করেন। তো একদিন দুপুরে দেখেন যে আমার খালামণি রান্না করতেছেন, কিন্তু হঠাৎ করেই দেখেন সবাই দেখলো যে উনি খালি পায়ে বাড়ি থেকে দৌড় দিয়ে বের হয়ে গেলেন। ওনাকে কেউ ধরতে পারতেছিল না, উনি এত জোরে যাচ্ছেন, খুবই স্পিডে যাচ্ছেন। ঠিক সাথে সাথেই আমার খালু সহ আমার খালুর আরও কয়েকজন মিলে প্রায় 5-6 জন মানুষ সবাই তাকে অনুসরণ করে এবং দেখেন যে উনি সোজা দৌড়ে গিয়ে সেই তেঁতুল গাছের নিচে দাঁড়িয়ে পড়লেন। তারপর মাথা নিচু করে গাছের দিকে একদম মানে দাঁড়িয়ে সোজা বরাবর দাঁড়িয়ে হাসতে থাকলেন। এমন এক হাসি, যেই হাসিটা শুনে আশেপাশের মানুষের শরীর কেঁপে উঠতে শুরু করলো। তারপর আমার খালা নাকি এরকম বলছিল যে আমি ফিরে এসেছি, আমি শুধু তোমার, আমি এখানেই থাকবো, আর কোথায় যাব না। এই একটা কথাই নাকি তার গলা দিয়ে বের হচ্ছে। কিন্তু এই যে যার কণ্ঠটা দিয়ে যে বের হচ্ছে বা তার যে গলার কণ্ঠস্বরটা ছিল সেই কণ্ঠস্বরটা ছিল অন্য কারো। তো এবার এইটা শুনে ওখানে যে লোকজন ছিল এই লোকজন তাকে ধপ করে ধরে খুব জোর করে বাড়িতে নিয়ে আসে। এর কয়েক সপ্তাহ পর আমার সেই রুবিনা খালার অবস্থা আরও বেশি খারাপ হতে থাকে। কখনো কখনো মাঝরাতে দরজার সামনে একদম মূর্তির মতো দাঁড়িয়ে থাকতো, আবার কখনো কখনো উঠানের মাঝখানে বসে কারো সাথে এমনভাবে কথা বলছে যেন মনে হচ্ছে তার সামনে কেউ একজন বসে আছে। একদিন আমার খালু রুবিনা খালামণিকে জিজ্ঞাসা করে, খুব সাহস করে আর কি জিজ্ঞাসা করে যে তুমি কার সঙ্গে কথা বলছো, তুমি আসলে সত্যি কি চাও, বা তুমি এই যে এত পুরনো কাহিনীগুলো যে বলো মাঝে মাঝে ওই তেঁতুল গাছের দিকে যাও, আসলে তুমি কি করছো, কি হয়েছে তোমার, আমাকে খুলে বলো। তো সেদিন আমার খালামণি নাকি আমার খালুকে এমন একটা নাম বলেছিল যেই নামটা শুনে আমার খালু একদমই নিস্তব্ধ হয়ে যায়। কারণ যেই নামটা আমার খালামণি সেদিন বলেছিল সেই নামটা ছিল আমার খালুর দাদার বাবার নাম, যিনি আমার খালুর জন্ম হওয়ার আগেই মারা গিয়েছিল। এটা শুনে আমার খালু একদমই নিস্তব্ধ হয়ে যায় এবং আমার খালু সিদ্ধান্ত নেয় যে আমার খালামণিকে নিয়ে খুবই ভালো একজন কবিরাজকে দেখাবে। যেই কথা সেই কাজ, একজন খুবই দক্ষ, খুবই গুণী মানি নামকরা ব্যক্তির কাছে নিয়ে যাওয়া হয় আমার খালামণিকে।
শেষ পর্যন্ত উনি বেশ কিছু তাবিজ কাবিজ করেন এবং অনেক কাঠানি রুকাইয়া করে আমার খালামণির ঘরটাকে বন্ধ করে দেন। এরপর থেকে আমার খালামণি বেশ খানিকটা সুস্থ হলেও মাঝে মধ্যে নাকি উনি এখনও ওই তেঁতুল গাছটার দিকে তাকিয়ে থাকেন। আজ থেকে 15 বছর আগের ঘটনা হলেও এখন সেরকম কোনো সমস্যা হয় না। আর আমি জানতে পেরেছি যে ওই যে তেঁতুল গাছটা ছিল সেই গাছটাও নাকি ভেঙে পড়ে গিয়েছে। আর ওইখানে এখন বাড়ি হয়েছে, ঘর হয়েছে। আসলে গ্রামের তো এখন অনেক উন্নত হয়েছে, গ্রামের সব জায়গায় বাড়ি, ঘর, বিদ্যুৎ, এই আর কি ছিল ঘটনা। তো রাসেল ভাই, যদি ঘটনাটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আমি ডক্টর আলিফ। এখন আসলে সময় নষ্ট করছি না, আমরা চলে যাচ্ছি ঘটনায়, রাজন ভাইয়ের ঘটনা। এবং এই ঘটনাটা তিনি 2016 সালে তার এক পরিচিত ভাইয়ের কাছ থেকে শুনেছেন, কিন্তু শেয়ার করার পারমিশন তাকে দেয়নি। তারপরও তিনি শেয়ার করেছেন এবং প্রায় অনেকদিন তাকে ওনাকে নক করার পরেও শেয়ার করার জন্য তিনি সম্মতি দেন যে শেয়ার করার। তো উনি নিজেও নাকি ভৌতিকতার শ্রোতা। তো রাজন ভাই জানেন না যে আসলে উনি বিরক্তি হয়ে সম্মতি দিয়েছেন নাকি ইচ্ছা করেই। তবে এই ঘটনাটা শেয়ার না করে তিনি থাকতে পারছিলেন না। তো তিনি চেষ্টা করেছেন ভাইয়ের নামটা যতটুকু পারেন অ্যাভয়েড করার। তো উনি ওই ভাই এসএসসি পরীক্ষা দেন 2014 সালে এবং সেই সময় জামালপুর ছেড়ে ঢাকায় কোনো একটা মানে কলেজ ইন্টারমিডিয়েটে তিনি ভর্তি হন। তো ওনারা 5 বন্ধু মিলে একটা বাসা ভাড়া করে থাকতেন এবং ওনার রুমে থাকতেন উনি আর ওনার আরেকজন বন্ধু, আর বাকি 3 জন থাকতেন আরেকটা রুমে। তো ওনারা আজিমপুরের একটা বাসায় 2 তলা ভাড়া নিয়ে থাকতেন। তো বাসাটা যে খুব একটা পরিবেশ বান্ধব ছিল সেটাও না। তো ভাইয়া নাকি বলেছিল যে সিঁড়ি দিয়ে নাকি যখনই উঠানামা করতো তখনই ওনার নাকি মনে হতো ওনার পুরো বিল্ডিংটা মাটির নিচে চাপা পড়ে আছে, মানে একটু নিচু জায়গাটা। তো হলদে লাইটের আলো জ্বলতো সারাদিন নাকি বাসার মধ্যে এবং সিঁড়ি ঘরে নাকি কোনো প্রাকৃতিক আলো পৌঁছাতো না। আবার অন্যদিকে ব্যাচেলরদের বাসা ভাড়া দিতেও নাকি তিনি চাইতেন না, তাই তারা এক প্রকার পরিস্থিতির শিকার হয়েই সেই বাসাটায় থাকতেন। তো উনি বাসায় ওঠার পর নাকি বাসার কেয়ারটেকারের কাছ থেকে একদিন শুনেছিলেন বাড়িটায় নাকি প্রচুর জিন ভূতের উপদ্রব। তো অনেক চেষ্টা করে কেয়ারটেকারের কাছ থেকে কিছু ঘটনা উনি কালেক্ট করতে গেছেন, কিন্তু কেয়ারটেকার বলে যে মামা, আমি যদি এসব বলি তাহলে আপনারা টয়লেটে যাওয়ার সাহসটাও পাবেন না। তো এটা বলে সে আর কোনো ঘটনা না বলে এড়ায় যায় আর কি। যাই হোক, এটা ছিল সেটার বাসার টুকটাক বর্ণনা। সেদিন ছিল শুক্রবার। বাসার খাওয়ার মেনু ছিল গরুর মাংস, কিন্তু ওই দিন যে বন্ধুটা সেদিন বাজারে গেছিল সে নিয়ে আসে মাছ, যেটা নিয়ে ওনাদের মধ্যে একটা কথা কাটাকাটি হয় এবং উনি সারাদিন রাগ করে আর বাসায় কিছু খান নাই। সারাদিন অভুক্ত থাকার পর রাতে প্রায় 1:30টার দিকে ওনার ঘুম ভাঙে এবং ঘুম ভাঙার সাথে সাথে প্রচন্ড রকমের খিদে লাগতে শুরু করে ওনার। উনি ওনার রুমমেটকে ডাক দিয়ে জিজ্ঞেস করেন বিস্কিট চানাচুর থাকলে দিত। তো খিদার কারণে চোখ অন্ধকার হয়ে আসছে তার। তো ওনার রুমমেট আবার পড়ছিল। তো রুমমেটের নাম ছিল মুশফিক। তো মুশফিক ওনাকে বলে চল বাইরে যাই, দেখি হোটেল টোটেল খোলা আছে নাকি, কিছু খেয়ে আসবো। উনি বলেন এত রাতে তো বের হওয়া যাবে না, গেট তো তালা দেওয়া। ওনার রুমমেট বলে আরে তুই চল, আমি বহুবার বের হয়েছি গেট থেকে, গেট টপকে, এটা একটা গোপন রাস্তা আছে। তো উনি খিদের কারণে আর কিছু মাথায় আনেন না। পকেটে 100 টাকা নিয়ে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচে নামতে শুরু করেন। কেয়ারটেকার তখন ঘুমিয়ে। উনি দেখেন ওনার রুমমেট মুশফিক গেটের উপরে দেয়াল বেয়ে কেমন করে যেন টপকে উঠে গেল। নামার পর বলল গেটের পাশে দেখ দেয়ালে ইট লাগানো আছে, পা রেখে উঠে আয়। তো উনি গেটটা পার হয়ে যান। তো গলিটা পার হয়ে কিছুক্ষণ হোটেলের খোঁজে এদিক সেদিক ঘোরেন। 10-15 মিনিট হাঁটার পর দেখেন একটা হোটেল খোলা, লোকজনও ছিল। চা বিস্কিট হালকা খাবার ছাড়া অন্য কিছু তারা পায়নি সে হোটেলে। হতাশ হয়ে বাসায় আসার জন্য রওনা দিয়েছেন, এমন সময় উনি খেয়াল করেন মুশফিক যে ভাই আছে ওনাকে রেখে 2-3 হাত দূরে চলে গেছে এবং মিনিটে মিনিটে মুশফিকের হাঁটার গতি ক্রমশই বেড়ে চলেছে। উনি হেঁটে ধরতে পারছিলেন না মুশফিককে। তো ওনাদের গলিতে যাবার জন্য ডান দিকে একটা টার্ন নিতে হতো। তো সেই টার্নিং পয়েন্টের কাছে আসার পর দেখে মুশফিক আর নাই আশেপাশে, অথচ পুরো গলিটা জুড়ে লাইট জ্বলছে, স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু মুশফিক মুলথাও। উনি ভাবেন হয়তো মজা করছে ওনার সাথে। উনি পাল্টা মাথা খাটিয়ে পেছন দিকে হাঁটা শুরু করেন। মতলব ছিল উনিও মুশফিককে ভয় দেখাবেন। মিনিট 5 হাঁটার পর উনি খেয়াল করেন জায়গাটা অপরিচিত। উনি সে এলাকায় অনেক হেঁটেছেন কিন্তু এইখানে কখনো আসেন নাই। দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা চুলকাতে থাকেন। পেছনে তাকিয়ে দেখেন যেদিক দিয়ে এসেছেন ওদিকের পথটা ওনার কাছে অপরিচিত।
কোন রাস্তাটা ধরে এসেছেন তিনি আন্দাজও করতে পারছেন না। ওর ওদিকে মোবাইলটার চার্জে লাগিয়ে এসেছেন ঘুমানোর আগে। বের হওয়ার সময় মোবাইল ফোনটাও নিয়ে আসেন নাই। উনি সামনের দিকে হাঁটা দেন। এটা 2014 সালের ঘটনা, ঢাকা শহরের ঘটনা। তো ভাবেন কাউকে না কাউকে তো পাবেই, তাকে জিজ্ঞেস করে পথ খুঁজে নেবে। এদিকে খিদার কারণে ওনার পেটের অবস্থা খারাপ। তো সামান্য দূর যাবার পর উনি দেখেন ছোট একটা হোটেলের মতো, ভেতর থেকে বাতি জ্বলছে, খুবই ছোট, 2-4টা লোকের ছায়াও দেখা যাচ্ছে। উনি দ্রুত সেদিকে হেঁটে যান। দেখেন একটা বৃদ্ধ লোক তাওয়ায় রুটি ভাজছেন। তার পাশে একটা যুবক বয়সী ছেলে দাঁড়ানো। টেবিলে বসেছিল 3জন মাঝবয়সী লোক। উনি বৃদ্ধ লোকটাকে বলেন, চাচা 4টা পরোটা, একটা ডিম ভাজি দেন। লোকটা কথা বলে না, হাতের ইশারা দিয়ে দিতে বলে। উনি বসে যান। রুটি চলে এলে খাওয়া দাওয়া করে হালকা বিশ্রামের জন্য সেই চেয়ারে বসেন। খানিকটা ঘুম ঘুম পাচ্ছিল কেন জানি ওনার। হোটেলের ছেলেটাকে ওনাকে ডাক দিয়ে বলে, ভাই পানি খাবেন? আমাদের হোটেলের পানি খুব মিষ্টি। উনি ছেলেটাকে বলে, রেখে যাও, একটু পর খাচ্ছি। উনি দেখেন ছেলেটা একটা স্টিলের গ্লাস এনে ওনার সামনে রেখে দিয়ে চলে যায়। গ্লাসের নীল রঙের একটা কাপড় দিয়ে ঢাকা ছিল। উনি বিশ্রাম করতে করতে হুট করে কখন যে ঘুমিয়ে যান টেরই পান নেই। ওনার ঘুম ভাঙে কানের কাছে মটমট করার শব্দে। শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে। ওনার মনে হয় কে যেন ওনার কাছে এসে কারো হাড্ডি ভাঙছে। চোখ মেলতেই দেখেন উনি আশেপাশে একটা লোকও নাই। অন্ধকার আর বাতাসের শো শো শব্দ ছাড়া কিছুই পাচ্ছে না তিনি। অবাক হয়ে যান তিনি। হোটেলের লোক হোটেল বন্ধ করলে তো তাকে ডেকে তুলতো। উনি খেয়াল করেন ছেলেটার রেখে যাওয়া সেই স্টিলের গ্লাসটা কাপড় দিয়ে ঢাকনা দেওয়া অবস্থায় তখনও টেবিলের উপরেই আছে। উনি কাপড়টা টান দিয়ে সরিয়ে গ্লাসটা মুখে দিয়ে ঢোক গিলতে শুরু করেন। মুখে লাগতে উনি বুঝে ফেলেন উনি যেটা পান করছেন সেটা আর যাই হোক পানি না। গ্লাসটা ছুঁড়ে মেরে সামনের দিকে দৌড় দেন। দরজার কাছে এসে দেখেন বাড়ি দিয়ে আটকানো। হুট করে দরজার সামনে থেকে একটা কুকুরের ঘেউ ঘেউ শব্দ করার শব্দ আসতে থাকে। উনি ভয় পেয়ে কিছুটা সব পেছনে সরে যান। আস্তে আস্তে কুকুরের আওয়াজ একটা থেকে নিয়ে 2টা, 3টা, 4টা এরকম করে বাড়তে থাকে। 5-6 মিনিট পর ঘেউ ঘেউর শব্দ শুনে ওনার মনে হয় দরজার বাইরে 1টা কিংবা 2টা না, শয়ে শয়ে কুকুর দাঁড়িয়ে আছে। উনি কিছুটা পিছিয়ে এসে দেখেন পাশে টিনের দেওয়ালে একটা মোটামুটি ছোট রকমের ছিদ্র আছে। চোখ রাখেন সেই টিনের ছিদ্রতে। চোখ রাখতেই দেখতে পান সাদা ধবধবে একটা মণিবিহীন চোখ সেই ছিদ্র দিয়েই তাকিয়ে আছে এবং যার সাথে ওনার চোখাচোখি হয়ে যায়। উনি চোখটা দেখে 2-3 হাত দূরে ছিটকে পড়েন ভয়ের কারণে। উনি বলেছিলেন এরকম চোখ দুনিয়ায় আছে তা তিনি ওই রাতে হোটেলে আটকা না পড়লে জানতেন না। পলক আর মণিবিহীন সাদা ধবধবে চোখ দেখেই গায়ে রক্ত শুকিয়ে যাওয়ার অবস্থা। কিছুক্ষণ পর সেই ছিদ্রের ওদিক থেকে কেউ একজন হাত দিয়ে টিনের দেয়ালে ধাক্কা দিতে শুরু করে। উনি মাটিতে বসে তখন রীতিমতো কাঁপছেন। কিছুক্ষণ পর উনি শুনতে পান বাড়ি থেকে কেউ বলছে, গ্লাসটা ফেলে দিলি কেন? জানিস না এটা হোটেলের মিষ্টি পানি? উনি উত্তর দেন, কে তুই? মুশফিক না? ভয় দেখাইস না, দেখ আমি বেরোলে কিন্তু পিটিয়ে সোজা করে ফেলবো তোকে। সাথে সাথে ওপাশ থেকে একটা চাপা হাসি শেষে ভাঙা কণ্ঠে কেউ একজন টিনের দেয়ালের ওপাশ থেকে বলে, গলা শুকিয়ে গেছে আমার, তুই পানির গ্লাসটা ফেলে দিয়েছিস, তোকে এর মাসুল দিতে হবে। ওনারা বুঝতে বাকি রইল না যে সব ঘটছে তা স্বাভাবিক কিছু ঘটছে না। মনে মনে ঠিক করেন দরজা ভেঙে এক দৌড়ে পালিয়ে যাবেন। এমন সময় বাইরে ঘেউ করা কুকুরগুলো একের পর এক টিনের চালের উপর লাফিয়ে পড়তে থাকে। মনে থাকে চাল ভেঙে এখনই ওনার উপর ঝাঁপিয়ে পড়বে। কিছুক্ষণ পর উনি শোনেন হোটেলের টাওয়ার ওদিক থেকে খুন্তি দিয়ে নাড়াচাড়া করার শব্দ আসছে। উনি সেদিকে দৌড় দেন। গিয়ে দেখেন কেউ নাই। হুট করে নিচ থেকে কেউ ওনার পা ধরে চেপে ধরে আসেন। নিচে তাকাতে দেখেন বৃদ্ধ লোকটা রক্তাক্ত অবস্থায় ওনার পা ধরে হাসছে আর বলছে, চাচা খিদা পাইছে মনে হয় আপনার। উনি কি করবেন বুঝে পাচ্ছিলেন না। উনি পা দিয়ে বৃদ্ধ লোকটাকে লাথি মেরে কিছুটা পেছনের দিকে সরে আসতে দেখেন হোটেলের চুলায় দাউ দাউ করে আগুন জ্বলে উঠছে এবং সেই আগুন থেকে পূর্বের সেই 3টে লোক বের হয়ে এসে ওনার সামনেই টেবিলে বসে পড়তেন এবং লোক 3টার চেহারা আগের মতো হলেও শারীরিক গঠন ছিল ভিন্ন। টেবিলে বসে যাওয়ার পর ওনাকে উদ্দেশ্য করে লোকগুলা বলে, পানি তো খাস নাই, আমাদের কাছে সেই একই পানি আছে, খাবি? এটা বলে 3টা গ্লাস বের করে পানি পান করতে শুরু করে তারা। আগুনের আলোয় উনি খেয়াল করেন লোকগুলোর মুখের পাশ দিয়ে গ্লাস থেকে রক্ত গড়িয়ে পড়ছে। উনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরদিন বিকেলে ওনার জ্ঞান ফেরার পরের দিন বিকেলে এবং নিজেকে তার নিজের রুমেই তিনি পান। ওনার বন্ধুরা জানায় ওনাকে নাকি রাতে খুঁজেই পাচ্ছিল না কেউ। সারাদিন খোঁজাখুঁজির পর নাকি গোরস্থানের থেকে একটা ছেলের খবর পেয়ে ওনাকে ওখানে খুঁজে পায় তারা।
উনি মুশফিককে জিজ্ঞেস করেন, কিরে তুই আমাকে না জেনে বাসায় চলে আসছিলি কেন? মুশফিকের তখন বোকামি ভাব। সে বলে, কি বলিস, মাথা ঠিক আছে তোর? আমি আবার তোকে কখন রেখে বাসায় ফিরলাম? উনি বলে, তুই আর আমি 1:30টার দিকে একসাথে তো বাসা থেকে বের হলাম, মনে নাই? এবার বাসার সবাই অবাক। সবাই ওনাকে জানায় মুশফিক সহ বাকি 3জন রাত 1টা থেকে প্রায় 2:30 পর্যন্ত ক্যারাম খেলেছে, এর মধ্যে মুশফিক কোথাও যায়নি। উনি চুপচাপ বসে সব শুনে যাচ্ছিলেন। কি হলো এটা? মুশফিককে নিয়ে তিনি বের হলেন, অথচ সবাই বলছে সে বাসা থেকে বেরই হয়নি। তবে তিনি কার সাথে রাতের বেলা ঘুরেছে? তো উনি সবাইকে তার গত রাতের ঘটনা খুলে বলে, সবাই হেসে উড়িয়ে দেয় এবং উনিও সেটাকে নিজের দুঃস্বপ্ন ভেবেই মেনে নেন এবং ভুলে যেতে শুরু করেন। তো গত রাতে যা যা দেখেছেন তা যদি ফাজলামিও হয়, তবে ওনার রুমমেটরা এভাবে ফাজলামো করতে পারে না। তাই হোক, দেখতে দেখতে ওনার ইয়ার ফাইনাল এক্সামের সময় কাছে চলে আসে। তো এক্সাম শেষ করে একে একে ওনার বাসার সবাই ছুটিতে গ্রামের বাড়ি যাওয়া শুরু করছিল, কিন্তু উনি যাচ্ছিলেন না, কারণ বাড়ি গেলে হয়তো কয়েকটা দিন নষ্ট হয়ে যেত পড়াশোনা করার। উনি ঠিক করেন ঢাকায় থাকবেন এই ছুটিতে। যাই হোক, সবাই চলে যায়, সম্পূর্ণ ফ্ল্যাটে উনি একা। ওনার জানালা দিয়ে তাকালে দেখা যেত সামনে একতলা বাসার ছাদ। ওনার সামনের বাসাটা মূলত 80 কিংবা 90 সালের দিকে করা এবং ছোটখাটো একটা ক্লিনিক ছিল আগে, সেটাকে কিছু সমস্যার কারণে পরবর্তীতে বন্ধ করে দেওয়া হয়েছিল। তিনি রাতে পড়ছিলেন, পড়তে পড়তে এক সময় সেই একতলা বাড়ির ছাদের দিকে তাকাতেই দেখেন একটা বাচ্চা ছেলে হাতে টেনিস বল টাইপের কিছু একটা নিয়ে খেলা করছে। ওনার মাথায় তখন বিষয়টা সেইভাবে চেপেই বসেছিল না। সেদিকে তাকাতে তাকাতে উনি পড়ছিলেন। কিছুক্ষণ পর ওনার মাথার খেয়াল আসে বাসারায় তো একটা দোকান ভাড়া দেওয়া, আর দোকানের ছাদে এত রাতে বাচ্চা আসে কিভাবে? উনি নাড়াচাড়া দিয়ে বসেন এবং জানালার ফাঁক দিয়ে সেদিকের উদ্দেশ্যে জিজ্ঞেস করেন, এই ছেলে, এত রাতে কি করো? ছেলেটা কোনো উত্তর দেয় না। উনি দৌড়ে নিচে নামেন, কারণ ছেলেটা যেভাবে ছাদের উপর বল নিয়ে দৌড়াদৌড়ি করছিল তা দেখে মনে হচ্ছিল যে কোনো সময় ধূপ করে নিচে পড়ে যেতে পারে। তো ওই ভাইয়াটা নিচে আসতে কেয়ারটেকার ওনাকে জিজ্ঞেস করেন, মামা এত রাতে নিচে কই যান? উনি কেয়ারটেকারকে বলেন, সামনের দোকানের ছাদে একটা ছেলেকে দেখলাম, যে কোনো সময় পড়ে যেতে পারে, তাই ওকে ডাকার জন্য নেমেছি। কেয়ারটেকার ভাইয়াকে বলে, কেয়ারটেকার ভাইটাকে বলছিল যে, মামা ঘরে যান, জানালাটা লাগিয়ে রাখেন, এখন থেকে রাতের বেলা আপনি কোনো দিকে তাকায়েন না। তো ভাইয়া জিজ্ঞেস করেন, কেন? কেয়ারটেকার কথা এড়িয়ে যেতে চাইলো, কিন্তু ভাইয়া জোর দিয়ে ধরে। কেয়ারটেকার বলে, আপনাদের আগে যারাই 2 তলার এই ফ্ল্যাটে ছিল তারাই উল্টাপাল্টা ঘটনার সম্মুখীন হয়েছে কোনো না কোনো ভাবে। এগুলা শুরু হয়েছে 2003 সালে। এই ফ্ল্যাটে একটা মহিলা ও তার 8 বছরের বাচ্চা আত্মহত্যার পর থেকে এই ঘটনা শুরু হয়। তো মহিলার স্বামীকেও নাকি পরে নাকি আর খুঁজে পায় নাই কেউ। তো সে কেয়ারটেকার বলছে যে তখন এই বাসার কেয়ারটেকার তিনি ছিলেন। এই বাসায় ওঠার কয়েক মাস পর্যন্ত মহিলা ও তার স্বামীর মধ্যে সবকিছুই ঠিকঠাক ছিল। 4-5 মাস পর নাকি হুটহাট তাদের মধ্যে কথা কাটাকাটি এবং শুরু হয় ঝগড়া। এক পর্যায়ে মহিলা তার ছেলেকে নিয়ে আত্মহত্যা করে ফেলে। এরপর তার স্বামী নিখোঁজ হয়ে যায়। বাসাটা অনেকদিন ভাড়া হয়নি তার। তো এরপর 1 বছর পরে এই ফ্ল্যাটে একটা চাকরিজীবী ছেলে ভাড়া ওঠে এবং সারাদিন সে বাসায় থাকতো না, শুধু রাতে আসতো। একদিন সে অফিস করে বাসায় ফিরে দেখে পুরো বাসা নাকি লন্ডভন্ড। তো বাথরুমের ভরা বালতি থেকে পানি উপচে পড়ার শব্দ আসছিল। সে বলছিল তার স্পষ্ট মনে আছে বের হওয়ার আগে তিনি সব পানির কল বন্ধ করে গেছিল এবং কোনো পানি পড়ছিল না। অবাক হয়ে বাথরুমের দিকে এগিয়ে যায়, দেখে যে পুরা বাথরুম ভর্তি রক্ত, বালতির পানিতে মাথা ডুবানো একটা বাচ্চার ছেলের দেহ। উনি চিৎকার দিয়ে বাসার বাইরে চলে আসেন। এসেই লোক জড়ো করে বাসার ভেতরে নিয়ে যায়, চেক করায়। সবাই গিয়ে সত্যি সত্যি বালতি ভর্তি রক্ত ছিল, কিন্তু কোনো ছোট বাচ্চার ছেলের দেহ দেখা যায়নি। এবং ছেলেটা প্রচন্ড ভয় পায় সেদিন। রাতে শুয়ে পড়ার পর তার খাটের পাশে বারান্দার দরজার সামনে কারো পায়চারা করার শব্দ তিনি শুনতে পেতেন এবং দরজা খুলে দেখেন সেখানে কেউ নাই। সে মনের ভুল ভেবে নাকি আবারও শুয়ে পড়ে। তো প্রায় রাত 2টার দিকে ওনার ঘুম ভাঙে আবারও সেই বাথরুম থেকে পানি পড়ার শব্দে। উনি এবার চমকে যান, উঠে গিয়ে বাথরুমের দরজা খুলে আবারও দেখতে পায় বালতি ভর্তি রক্ত। ওনার চোখ কপালে উঠে যায়। এটা দেখে উনি বাইরে বেরিয়ে যাওয়ার জন্য মেইন ডোরের সামনে এসে দেখেন দরজা বাইরে থেকে লক। উনি কিছু ভেবে না পেয়ে ওনার বেডরুমে ফিরে আসেন। লাইট অফ ছিল। বিছানায় রাখা কাঁথাটা ধরে সে টান দিয়ে ওনার উপরে হঠাৎ করে দেখে যে ওনার পায়ের হাতে পরে ওটা লোমশ, পায়ের উপর কিছু একটা লোমশ টাইপের কিছু তিনি ফিল করতে পারেন। পায়ের উপর হাত পড়তে ওনার রক্ত হিম হয়ে যায়। উনি হাতে একসময় বুঝতে পারেন শুধুমাত্র 2টো পা ছাড়া আর কিছুই নেই। পা দুটোর শেষ প্রান্ত থেকে রক্ত গড়িয়ে পড়ছিল, যার কারণে তার বিছানায় হাত রাখতে সে ঠান্ডা ঠান্ডা অনুভব করেন।
উনি উঠে তাড়াতাড়ি করে লাইট জ্বালিয়ে দেখেন কিচ্ছু নাই বিছানায়। উনি বিছানায় একটা পা ফিল করছিল, মানে কাঁথা মুড়ো দেওয়ার সময়। আবার ওদিকে সকালে তার অফিস, সে অন্য কোনো চাপ নিতে চাইছিল না, তাই সব ইগনোর করে ঘুমিয়ে যায়। রাতে তার আবারও নাকি ঘুম ভাঙে ফ্লোরে কারো বল নিয়ে খেলাধুলা করার শব্দে। চোখ খুলে হালকা আলো এসে দেখতে পায় তার বিছানার সামনে দুটো অবয়ব। একটাকে দেখে আরেকটাকে দেখতে নাকি নারী অবয়বের মতো লাগছিল, আরেকটা ছোট বাচ্চার মতো। মেঝেতে বল ছুঁড়ে মারছে আবার ধরছে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর সে দেখতে পায় নারী অবয়বটা নাকি হুট করে বাচ্চা অবয়বটার গলা চেপে ধরে। সে আর নিতে পারছিল না, দুয়া পড়তে পড়তে দরজার সামনে এসে জোরে কয়েকটা ধাক্কা মারতেই দরজাটা খুলে যায়। পরদিন সে বাড়িওয়ালাকে ফোন করে জানিয়ে দেয় সে এই মাসেই বাসা ছাড়বে, এখানে বড় কোনো গন্ডগোল আছে। সেই বাসাটা ছেড়ে চলে যায় সে কিছুদিনের মধ্যে। পরের মাসে আবারও বাসাটা ভাড়া হয়, কিন্তু এবারও একই কাহিনী। পরপর অনেকবার বাসাটা ভাড়া হয়, 1-1.5 মাসের বেশি কেউ বাসাটা টেকে নাই। তারপর থেকে টানা 7-8 বছর 2 তলার এই ফ্ল্যাটটা প্রায় ফাঁকাই পড়েছিল। বাড়ির মালিক এই বাসায় থাকতো না, সে থাকতো মোহাম্মদপুরে তাদের পারিবারিক বাসায়। এই বাসা ভাড়া না হওয়ার কারণে উনি একদিন এক আলেমকে নিয়ে আসেন বাসায়। আলেম কয়েক মাস পর বলেছিল ভাড়া দিয়ে দেন বাসাটা, এখন আর অতটা সমস্যা হবে না। তবে একা লোককে ভাড়া দেবেন না, এই ফ্ল্যাটে কেউ একা টিকতে পারবে না। বাসা ভাড়া না হওয়ার পেছনের কারণটা বাড়িওয়ালাকে জানায়নি কেয়ারটেকারটা। সে ভাইকে বলতে পারেনি। যাই হোক, ভাইয়া ঘটনাটা শুনে খানিকটা ভয় পেয়ে যায় এবং তার রুমে ফিরে আসে। মনে মনে ভাবেন সেদিন রাতে বাইরে তার সাথে যেটা ঘটে গেল সেটা কি। এখন আপনি যদি কোনো একটা বাসায় একা থাকেন, তাহলে আপনি যদি চিন্তা করেন কেয়ারটেকারের কাছ থেকে এই ঘটনাটা, এবং আপনাকে সেই বাসায় যেতে হলো, পুরো ফ্ল্যাটটা খালি, আপনার কি অবস্থা হবে। উনি মেলাতে পারছিলেন না এবং ওনার সাথে কি ঘটনা ঘটছিল। তন্দ্রা লেগে আসার পর ওনার শরীর কাঁপুনি দিয়ে ওঠে। পাশের রুম থেকে একটা বাচ্চার কান্নাকাটির শব্দ শুনে আমার নিজেরই ভয় লাগছে। মনে হচ্ছিল কেউ যেন বাচ্চাটাকে লাঠি দিয়ে একের পর এক নিষ্ঠুরভাবে পেটাচ্ছে। ভাইয়া বিছানায় জড়সড় হয়ে বসেন। কিছুটা কৌতূহল নিয়ে তিনি মিনিট 2-1 পর উঠে যান পাশের রুমটায়। মানে আপনাদেরকে বলছি ঘটনাটা, আমি নিজেই ভয় পাচ্ছি। ফোনের ফ্ল্যাশের আলোয় উকি মারতেই দেখেন রুমে না আছে কোনো বাচ্চা, না আছে কোনো কান্নাকাটির শব্দ। উনি ঘাবড়ে যান। দেরি না করে তৎক্ষণাৎ নিচে চলে যান কেয়ারটেকারের কাছে। কিন্তু নিচে আসার পর উনি কেয়ারটেকারকে কোথাও খুঁজে পাচ্ছিলেন না। নিচতলায় পুরোটা খোঁজার পর উনি অবাক হয়ে উপরে উঠে আসছিলেন এমন সময় সিঁড়ি ঘরের মধ্যে কেউ একজন ওনাকে ধাক্কা মেরে মেঝেতে ফেলে দেয়। উনি চিৎকার করে কেয়ারটেকারকে ডাকতে শুরু করেন। কিছুক্ষণ পর শুনতে পান কেয়ারটেকার ওনাকে মামা মামা বলে ডাকতে ডাকতে উপরের দিকে উঠে আসছে। এসে ওনাকে জিজ্ঞেস করে মামা কি হয়েছে। তো ভাইয়া কেয়ারটেকার বলে বাসার ভিতরে একটা বাচ্চার কান্নাকাটির শব্দ শুনতে পেয়েছে সে, তাই নিচে এসছে। রাতে তিনি নিজের রুমে ঘুমাতে পারেননি। কেয়ারটেকারের সাথেই রাতে সেদিন উনি ঘুমান। পরদিন সকাল হতে তিনি জামালপুর ফিরে যাওয়ার প্রস্তুতি নেন। ওনার অন্য রুমমেটদের ফোন করে বলেন তিনি বাসাটা ছেড়ে দেবেন সামনের মাসেই। তো গ্রামে চলে আসা 7-8 দিন পর পর্যন্ত সবকিছু নর্মাল ছিল। উনি জামালপুর সদরের পাশের একটা গ্রামে থাকতেন। গ্রামের নামটা শেয়ার করার অনুমতি পাওয়া যায়নি। ওনাদের গ্রামে শুক্রবার বেশ বড় সড়ো রকমের একটা হাট বসতো। উনি ঠিক করেন অনেকদিন গ্রামে আসা হয় না, তাই আজকে বাজার থেকে ঘুরে আসে যদি পুরনো বন্ধুদের দেখা পায় আর কি। বাজারে যাবার জন্য দুটো পথ ছিল, একটা লম্বা অন্যটা শর্টকাট, তবে সেটা ছিল একটা চরের মাঝখান দিয়ে। তো আরেকটা কথা যেটা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ওনাদের গ্রামের পাশে গ্রীষ্মের সময় চর জাগত। তো প্রাইমারি স্কুলে পড়ার সময় তিনি ছোটবেলায় সেই চরের পথে স্কুলে যাতায়াত করতেন। তো মনে মনে ঠিক করেন যে চরের পথ ধরেই যাবেন। কথা মতো তিনি বাজারে চলে যান। এদিক সেদিক ঘুরে রাত 9টার দিকে উনি বাড়ির দিকে রওনা হন। শুকনো বাড়ির উপর তার পায়ের খসখস শব্দে ওনার হালকা অস্বস্তি বোধ হতে শুরু করে, কারণ সেই চরে আসার পর ওনার হঠাৎ মনে হতে থাকে উনি ফাঁকা রাস্তায় একা না। অথচ মোবাইলের ফ্ল্যাশের আলোতে সামনে পেছনে যতদূর দেখতে পাচ্ছেন ততদূর একটা কাক পক্ষীও তিনি খুঁজে পাচ্ছিলেন না। তিনি বিষয়টা ইগনোর করে সামনে এগোতে থাকেন। কোনো মতে চরটা পেরিয়ে আসার পর সেই চরের শেষ প্রান্তে একটা বেশ মোটাসোটা আম গাছে এসে তিনি থমকে যান। গাছটার পাশ কাটিয়ে যাবার সময় উনি শুনতে পেয়েছিলেন গাছের ডালে বাদর জাতীয় কিছু লাফাচ্ছে। উনি উপরে লাইট মারতে দেখেন গাছের পাতাগুলো নড়ছিল, কিন্তু উপরে কোনো কিছু নাই। মনে মনে দোয়া পড়তে পড়তে সামনের দিকে এক মনে হাঁটা দেন। আবার এক পা বাড়ানোর সাথে সাথেই তিনি শোনেন চরের ওদিক থেকে অনেকগুলো বাচ্চার হই হুল্লোড় করার শব্দ ভেসে আসছে, একের পর এক পানির ঢেউ। উনি অবাক হয়ে যান, কারণ চর জাগলে পানির ঢেউ আসার কোনো প্রশ্নই আসে না। ফট করে তিনি পেছনে তাকান, দেখেন কিচ্ছু নাই।
তিনি এবার হাত পা শক্ত করে এক দৌড়ে সেই চরের এলাকাটা কাটিয়ে বাড়ির দিকে চলে আসেন। বাড়ি ফিরে তার মাকে বলেন। ওনার মা মোটামুটি ঝাড়ফুঁক জানতেন। রাতে ভাইয়া শোয়া পড়ার পর একটা দুঃস্বপ্ন দেখেন তিনি দেখেন উনি চরের পার ধরে বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। সামান্য দূর যাবার পর পাশে 5-6 হাত দূরে দেখতে পান প্রায় 10-15 জন বাচ্চা এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে। তো হুট করে ওনার মধ্যে একটা বাচ্চা চোরাবালিতে ফেসে যায়। তো তলিয়ে যেতে শুরু করে এর মধ্যে বাচ্চাটা। উনি তাড়াতাড়ি করে সেদিকে গিয়ে বাচ্চাটার হাত ধরে টানতে শুরু করেন, কিন্তু বাচ্চাটাকে তিনি উঠাতে তো পারছিলেন না, বরং উল্টা নিজেও তলিয়ে যাচ্ছিলেন। তো পাশে থাকা বাকি বাচ্চাদের তিনি বলেন, আমাকে ধরো, টেনে ওঠাও। ওনার এই কথা জবাব উপরে দাঁড়িয়ে থাকা বাচ্চাগুলো মাটিতে পড়ে গিয়ে গড়াগড়ি করতে করতে হাসতে শুরু করেন। উনি চিৎকার দিয়ে যাচ্ছেন, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কিন্তু কেউ টেনে তুলছে না। হুট করে ওদের মধ্যে একটা বাচ্চা ওনাকে ওনার পায়ে মাথায় পা দিয়ে লাথি মারতে মারতে আরো নিচের দিকে ঠেলতে শুরু করে। ওনার তখন দম বন্ধ হয়ে হওয়ার মতো উপক্রম। এমন সময় উনি শুনতে পান ওনার আম্মার কণ্ঠ। ঘুম ভেঙে যায় ওনার। উঠে দেখেন তার আম্মা তাকে ডাকছে। তো তার মা তাকে জিজ্ঞেস করছিল কি হয়েছিল তার। তো ওনার আম্মা বলে, উনি নাকি ঘুমের মধ্যে প্রচুর পা ছোড়াছুড়ি করছিলেন, বাঁচাও বাঁচাও বলছিলেন। পরদিন ওনাকে এলাকার মসজিদ থেকে পানি পরা এনে দেওয়া হয় এবং আরো ঝাড়ফুঁক করে দেওয়া হয়। এবং এই কিছুদিন এই ঝাড়ফুঁকের পরে তিনি আর প্রবলেমগুলো দেখছিলেন না। সপ্তাহখানেক কাটে এবং ওনার আম্মা আর ছোট বোন গেছিলেন ওনাদের নানির বাড়িতে কোনো একটা কাজে। ওনার আব্বা থাকতেন বগুড়ায় চাকরির সুবাদে। তো যেদিন ওনার আম্মা আর বোন নানির বাড়িতে গেলেন সেদিন তিনি বাড়িতে রাতে একা ছিলেন। রাতে শুয়ে পড়ার আগে উনি উঠেছিলেন বাথরুমে যাবার জন্য। তো বাথরুমের কাছে আসার পর উনি শুনতে পান ভেতর থেকে কারো পানি ছেটানোর শব্দ, গোসল করার শব্দ। উনি দরজা ধাক্কা মেরে জিজ্ঞেস করেন, কে রে ভিতরে? কোনো উত্তর নেই। ভেতর থেকে কোনো উত্তর নাই। উনি দেখেন দরজাটা হালকা করে চাপানো। দরজা খুলে ভেতরে গিয়ে দেখেন বাথরুমে কেউ নাই। উনি যথারীতি সব কাজ শেষ করে বিছানায় এসে শুয়ে পড়েন। রাত প্রায় 1টা বা 2টার দিকে ওনার ঘুম ভাঙে কাঠের জানালায় কারো ঠক ঠক করার শব্দে। উনি ঘাবড়ে উঠে বসেন। জানালাটা সামান্য একটু ফাঁকা করে হালকা উকি মারতেই দেখেন একটা মহিলা দাঁড়িয়ে আছে ওনার জানালার সামনে। উনি জানালাটা ফট করে লাগিয়ে দিয়ে জিজ্ঞেস করেন, কে রে এখানে? বাইরে থেকে একটা মোটা কণ্ঠ ওনাকে বলে, জানালা খোলো, দেখো তোর জন্য মাস্টার বাড়ির গাছের আম নিয়ে আইছি। উনি আরো ভয় পেতে শুরু করেন, কারণ মাস্টার বাড়িটা হচ্ছে ওনাদের পাশের এলাকার একটা পরিত্যক্ত বাড়ি, যেখানে অহরহ ভৌতিক ঘটনা ঘটেছিল। পরবর্তী এলাকার লোক সেখানে যাওয়া আসা বন্ধ করে দেয়। সেখানের গাছ থেকে আম পেড়ে নিয়ে আসবে কে তার জন্য, তা আবার এত রাতে? উনি জানালার এপাশ থেকে কাপা কাপা গলায় বলেন, দেখুন আপনি যেই হন না কেন আমাকে ভয় দেখাবেন না। কথাটা শেষ করার সাথে সাথে আবারও জানালায় টোকা। 3বার ঠক 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 শব্দ। উনি কাঁথা মুড়ি দিয়ে জড়সড় হয়ে বিছানায় বসে যান। ঘুম আসছিল না ভয়ের কারণে। কিছুক্ষণ পর শুনতে পান ওনাদের উঠোনের ওদিক থেকে অনেকগুলো লোক আর বাচ্চার কথা বলা বলি আর হাঁটাহাঁটির শব্দ। উনি মনে মনে ভাবেন, অনেক হয়েছে, আজ দেখেই ছাড়বো কার কে আসে সামনে। উঠে বাইরে চেক করার জন্য দরজার সামনে এসে দাঁড়ান, কিন্তু দরজা খোলার সাহস পাচ্ছিলেন না। তাই মেঝেতে বসে এই দরজার নিচের ফাঁক দিয়ে তিনি বাইরে উঠানোর দিকে তাকিয়েছিলেন। তাকানোর সাথে সাথেই রক্ত হিম হয়ে যাওয়ার মতো অবস্থা। সেই রাতে হোটেলে সাদা ধবধবে চোখ জোড়াকে আজকে আবারও তিনি দেখলেন। উনি দেখেন চোখ দুটো দরজার নিচেই ফাঁক দিয়ে ওনার দিকে তাকিয়ে আছে। উনি দারুণ ভয়ে মারাত্মক অবস্থা উঠে এসে দৌড়াদৌড়ি পড়তে শুরু করেন। বিছানায় গিয়ে আবারও কাঁথা মুড়ি দিয়ে কাঁপতে কাঁপতে কখন যে ঘুমিয়ে যান তিনি টের পান না। সকালবেলা ঘুম ভাঙার সাথে সাথে উনি উঠে ওনার নানির বাড়ি চলে যান। গিয়ে সবাইকে বলে উনি আর নিতে পারছেন না সব উল্টাপাল্টা ঘটনা। ওনার নানার পরিচয় ছিল ওই এলাকার গণ্যমান্য একজন আলেমের মধ্যে। তিনি ভাইয়াকে নিয়ে সে আলেমের কাছে যান এবং সব ঘটনা বলেন। আলেম বলেন যে আপাতত দেখেন, ঠিক না হলে পরে ব্যবস্থা নিব। তো আলেমের কথা অনুযায়ী তিনি পানি খান, কিন্তু কোনো উন্নতি হচ্ছে না। রাতে এক প্রকার শোয়া তিনি একা শোয়া বন্ধই করে দেন। পরের রাতে তিনি শুয়েছিলেন ওনার মামাতো ভাইয়ের সাথে। গত কয়েকদিন অদ্ভুত ঘটনাগুলোর ভেবে উনি ঘুমাতে পারছিলেন না। মাঝরাতে পানি খাওয়ার জন্য উঠেন তিনি। উঠে দেখেন ওনার মামাতো ভাই বিছানায় নাই। আবার একই সমস্যা। আবার ওদিকে ওনাদের গ্রামে তখন পল্লী বিদ্যুৎ, রাতের বেলা কারেন্ট থাকে না বললেই চলে। তো মোবাইলের ফ্ল্যাশ জ্বালায় উনি এদিক সেদিক খোঁজেন, কিন্তু তার কাজিন রুমের কোথাও ছিল না। বেশ কিছুক্ষণ পর যাবার পর উনি অনুভব করেন পেছনের সাইডের দেওয়ালে কারো কিল ঘুষি মারার শব্দ। উনি আস্তে আস্তে সেদিকের
জানালাটা খুলে উকি মারতে শুরু করেন। পেছনে একটা বাঁশ ঝাড় ছিল, সেদিকে লাইট মারতেই তিনি দেখেন ওনার মামাতো ভাইয়ের মতো একটা দেহ, মানে মামাতো ভাইয়ের মতো দেহ একজন লোক, একটা ছেলে দাঁড়িয়ে আছে, হাতের ইশারায় ওনাকে সেদিকে ডাকে, ছেলেটা তাকে ডাকছিল। উনি ভাবেন তার ভাইয়ের সাথে উল্টাপাল্টা কিছু হচ্ছে, ওকে বাঁচাতেই হবে, এটা চিন্তা করে তিনি বের হয়ে পড়েন এবং বাঁশঝাড়ের কাছে যান। কাছে আসতে দেখেন সেখানে কেউ নাই। চাঁদের আলোয় তিনি হালকা হালকা দেখতে পাচ্ছিলেন চারপাশ। বাঁশঝাড়ের ভেতর থেকে চাপা কণ্ঠে ওনার নাম ধরে কেউ ডাকছিল, এদিকে আয়, তোর ভাইকে নিয়ে যা। উনি কাপা কাপা পায়ে বাঁশঝাড়টার ভেতরে ঢুকে পড়েন। সামান্য মাঝখানে যাবার পর আবার দেখতে পান মোটা একটা বাঁশের সাথে উল্টা হয়ে একটা মহিলা ঝুলে আছে, চুলগুলো দিয়ে মুখটা সম্পূর্ণ ঢাকা। ভয় ভয়ে জিজ্ঞেস করেন, কে আপনি? আমাকে ভয় দেখিয়ে বিরক্ত করেন কেন? ওই সময় মহিলাটা ধুপ করে বাঁশ থেকে মাটিতে পড়ে যায়। কিছুক্ষণ পর মহিলাটা উঠে হাতের উপর ভর দিয়ে দাঁড়ায় এবং ওনার দিকে এগোতে শুরু করে। উনি দৌড়ে পালাতে যাবেন তো পারছিলেন না। মহিলাটা ওনার কাছে এসে ব্যাগ জাতীয় কিছু একটা পায়ের কাছে ছুঁড়ে মারে, বলে একটা খোল। উনি আর উপায় না করে এটা খোলে এবং ব্যাগটা খুলে দেখে একটা মৃত বাচ্চার লাশ। লাশটা দেখে চিৎকার দেওয়ার সাথে সাথে এই মহিলাটা জোরে জোরে হাসতে শুরু করে আর বলে, তোর ভাইকেও মেরে ফেলবো আমি। উনি ব্যাগটা ঢিল মেরে দোয়া পড়তে পড়তে বাড়ির উঠানে এসে চিৎকার দিয়ে সেন্স হারিয়ে ফেলেন। পরের দিন ওনার জ্ঞান ফেরে এবং সবাইকে উনি বলেন ঘটনাটা, এবং আবারও তার কাছে একটা আলেমের কাছে নিয়ে যাওয়া হয় এবং বলেন যে ওনার পেছনে নাকি একটা খারাপ জিন চলে এসছে পরিবারে, সমস্যা নেই, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। পরের দিন আলেম ভাইকে জানায় এখন থেকে গভীর রাতে বের হওয়া যাবে না, শহর কিংবা গ্রাম যত পরিচিত লোক ডাকুক না কেন বের হওয়া যাবে না, কারণ তুমি জানো না মাঝরাতে তোমাকে বাইরে ডেকে নিয়ে যাওয়া মানুষটা আদৌ মানুষ কিনা। আলেম পুরোটা জানায় নাই ভাইয়াকে, কারণ কেন এটা তার সাথে হয়েছিল। তো শহরে ফিরে এসে বাসা বদলানোর সময় ওনাদের গলিতে একটা স্থানীয় বড় ভাই এর সাথে ওনার দেখা হয়। কথায় কথায় ভাইয়া ছেলেটাকে জানায় ওই বাড়িটা ছেড়ে দিয়েছে এবং মাঝখানে এই ঝামেলার কারণে সে আর থাকতে পারছিল না। তারপর সেই ভাইয়াটাও তাকে বলে, আমি তো এখানকার স্থানীয়, এই বাড়ির সম্পর্কে অনেক কিছুই জানি যা বাড়িওয়ালা বাসা ভাড়া দেওয়ার আগে লোকজনদের জানায় না, বললে তার লস, বাসাটা আর ভাড়া হবে না। তো ছেলেটা বলে যে যখন ওই বাড়িটা নিয়ে ঝামেলা শুরু হয় তখনকার ঘটনাটা তিনি তার বাবার কাছ থেকে শুনেছিল, মানে এই রাজন ভাইয়ের এই ভাইটা যে ভাইয়ের কাছ থেকে ঘটনা পেয়েছে সে তার বাবার কাছ থেকে শুনেছে যে ওই বাড়ির মালিকের সাথে তার ওই ভাইয়ের আব্বার নাকি ভালো খাতির। তো বাড়িটায় যে দম্পতি উঠেছিল তারা এসেছিল নাটোর থেকে, তাদের গ্রাম থেকে তারা বিতাড়িত হয়েছিল কালো জাদু করে মানুষের ক্ষতি করার কারণে। বিভিন্ন প্রকার খারাপ জিনের সাথে নাকি তারা মেলামেশা করেছিল। তারা সাথে করে যে বাচ্চাটা এনেছিল সেটা তাদের সন্তান ছিল না বা ছিল কি একটা ঝামেলা ছিল। গ্রাম থেকে বিতাড়িত হওয়ার পর গ্রামের এক দরিদ্র কৃষকের বাচ্চাকে তারা অপহরণ করে পালিয়ে চলে আসে এখানে। তো বাড়ির মালিক নাকি অতটা খোঁজ খবর না নিয়ে বাসাটা ভাড়া দিয়ে ফেলে। তো ওদের উদ্দেশ্য ছিল বাচ্চাটাকে কোনো একটা ক্ষতি করার মাধ্যমে নিজেদের কাজ হাসিল করা, কিন্তু সম্ভব হয় নাই। হুট করে একদিনই বাড়ির মহিলাটা খারাপ জিনগুলো দ্বারা পজেসড হয়ে যায়। তো মহিলার স্বামী নাকি একা সামলাতে না পেরে বাসায় আসা বন্ধ করে দিয়েছিল, কিন্তু রাতে জিনগুলো তার স্বামীকেও বিরক্ত করা শুরু করে। শেষে আর নিতে না পেরে একদিন সেই বাচ্চাটাকে আর মহিলাকে খাবারের বিষ দিয়ে সেখান থেকে সে পালিয়ে যায়। সেটা নাকি পুলিশের কেসও হয়েছিল, কিন্তু সেই লোকটাকে আর খুঁজে পাওয়া যায়নি। এরপর থেকে যেই সেই বাড়িতে ওঠে তারাই নাকি এই কিছু কিছু ঘটনার সম্মুখীন হয়েছেও। পরবর্তীতে আর কিছু জানা যায়নি, যেহেতু সেই বাসাটা তারা ছেড়ে দিয়েছিল। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। তো রাসেল ভাই, এখন আমি যেই ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটা আজ থেকে অনেক বছর আগের, সময়টা আনুমানিক 1992 কি 93 সালের শীতের এক রাতের ঘটনা। তখন গ্রামের মধ্যে বা শহরের বিভিন্ন জায়গায় তেমন মোবাইল ফোন ছিল না, কোনো যোগাযোগের মাধ্যম ছিল না। একমাত্র মাধ্যম হচ্ছে হেঁটে সেই জায়গায় যাওয়া, আর দ্বিতীয় মাধ্যম হচ্ছে চিঠির মাধ্যমে একজনের খবর আরেকজনকে পৌঁছে দেওয়া। সেই সময়ের সবথেকে পরিচিত মানে একটা অবস্থা বা পরিচিত একটা মাধ্যম ছিল এই যে চিঠি। আর সেই চিঠির সবথেকে মানে নিরাপদ যেই অবস্থানটা ছিল সেটা হচ্ছে ডাকপিয়ন। তো আজকে আমি যেই ঘটনাটি বলবো এটা একজন ডাকপিয়নকে নিয়ে, যার বয়স প্রায়
43 বছর, যার নাম সালামত মিয়া। তিনি তার কাঁধে একটা লাল ব্যাগ রাখতেন। এলাকার মানুষ মানে আমি যেই ঘটনাটা শুনেছি বলতেন যে উনি মানে রাতে যে ঘুমাতেন সেই ঘুমাতের সময়ও তার সাথে ওই লাল ব্যাগটা রাখতেন, কারণ এই তার লাল ব্যাগটার মধ্যেই ছিল মানুষের অনেক স্বপ্ন, মানুষের অনেক কথা, মানুষের অনেক অভিযোগ, যার নাম হচ্ছেন চিঠি। তো রাসেল ভাই, যেই জায়গার আমি কথা বলছি সেই জায়গাটার নাম হচ্ছে শালবন। আর এই শালবনের পাশ দিয়েই রয়েছে একটা রাস্তা, যেই রাস্তাটা একটা গ্রামে ঢোকার মেইন রাস্তা হিসেবে বেশ পরিচালিত। অন্য একটা রাস্তা আছে, কিন্তু সেই রাস্তা দিয়ে তেমন মানে মানুষ যাওয়া আসা করে না, কারণ ওই রাস্তাটা অনেক দূর হয়ে যায়। লোকজন বলতো এই যে শালবনের যে রাস্তাটা আছে সেই রাস্তাটা নাকি মৃত্যুর রাস্তা। মানুষেরা পথ মানে মানে এই রাস্তায় ঢুকলে মানুষ পথ হারিয়ে যায়, বা এই রাস্তাটাকে নিয়ে মানুষের বিভিন্ন রকমের অভিযোগ থাকা সত্ত্বেও মানুষ এই রাস্তাটাকে ব্যবহার করে। তো রাসেল ভাই, এক সন্ধ্যার ঘটনা। সেই মানে সন্ধ্যায় আমাদের যে তখনকার এলাকার যে পোস্ট মাস্টার ছিল, সেই পোস্ট মাস্টার একটা চিঠি পায় সন্ধ্যার দিকে আর কি। তো রাসেল ভাই, একটা কথা বলে রাখি যে তখনকার পোস্ট মাস্টাররা কিন্তু সেই পোস্ট অফিসেই থাকতো, তারা বাড়িতে যাইতো না। রাত্রের বেলা তারা সেখানেই যাইতো, কারণ বিভিন্ন সময় বিভিন্ন রকমের সমস্যা মানুষের হইতে পারে, অনেক আর্জেন্ট চিঠি থাকতে পারে, তো ওখানেই তিনি থাকতেন। তো মানে একদিনের একটা চিঠি আসে, যেটা খুবই মানে আশ্চর্যজনক একটা চিঠি। যেই চিঠিটার উপরে লেখা ছিল, আজ রাতেই পৌঁছে দিতে হবে, না হলে সর্বনাশ হয়ে যাবে। তো এই মানে কথাটা, এই লেখাটা দেখে পোস্টমাস্টার অনেক বেশি ভয় পেয়ে যায়। আরে বাপরে বাপ, এত ভয়ানক একটা চিঠি, এটা তো সত্যি খুবই ভয়ানক হতে পারে। আর রাসেল ভাই, তখনকার মানুষের মধ্যে কিন্তু জিন ভূত পড়ি এই বিষয়গুলো কিন্তু খুব বেশি চর্চা ছিল তাদের। তো তখন পোস্টমাস্টার বলে যে, সালামত মিয়া, এই চিঠিটা আজকে পৌঁছানোর দরকার নাই, যার যদি খুব বেশি দরকার হয় তাহলে সে এখানে এসে নিয়ে যাবে, তুমি তোমার মতো বাড়ি যাও। কিন্তু সালামত মিয়া সত্যি একজন ভালো মানুষ ছিল। তিনি বলেন, স্যার, এই চিঠিটার উপরেই তো লিখে দেওয়া আছে যদি আজকের মধ্যে না দেওয়া হয় তাহলে সর্বনাশ হয়ে যাবে। তো আমি বলি কি, এই চিঠিটা আমি পৌঁছে দিয়ে যাই, আপনার কোনো টেনশন করতে হবে না, আমি সঠিকভাবে এই চিঠিটা গন্তব্যস্থানে পৌঁছে দিব। যাই হোক, তখন পোস্টমাস্টার আর কিছু না বলে চিঠিটা সালামত মিয়াকে দিয়ে দেয়। সালামত মিয়া এই চিঠিটা নিয়ে রওনা হয় গন্তব্যস্থানের দিকে। কুয়াশার রাতের রাস্তা ছিল প্রায় একদম অন্ধকার, আর এত বেশি কুয়াশা ছিল, আমি প্রথমে বলেছি শীতের রাত। তো ওই কুয়াশার মধ্যে তার সামনে যে একটু দেখবে সেটাও দেখার মতো তার আর কি দেখার মতো কোনো উপায় নাই। কিন্তু সালামত মিয়া একজন অভিজ্ঞ সাইকেল চালক, তিনি এই এলাকার সব রাস্তাই চিনেন, সব কিছুই তিনি জানেন, এজন্য তিনি তার সাইকেল নিয়ে রওনা দিলেন। তার সাইকেলের সামনে ছিল ছোট্ট একটা বাতি, সেই বাতিটা কাঁপতে 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 জ্বলতো, পথ দেখা যাইতো আর কি কোনো মতো। তো তিনি মানে তাকে যাইতে হবে ওই শালবনের রাস্তাটা দিয়ে। তো তিনি কি করলেন, তার সজোরে সাইকেলটা চালা শুরু করলেন। যখন তিনি শালবনের কাছে পৌঁছাতেন তখনই তিনি টের পেলেন আর কি, তার মানে চারপাশের যে পরিবেশটা আছে, শালবনের ভিতর দিয়ে যেই রাস্তাটা গেছে সেই রাস্তাটার পরিবেশটা বেশ খানিকটা অস্বাভাবিক, চুপচাপ লাগতেছে। কোনো ঝিঝি পোকার শব্দ নেই, কোনো বাতাসের শব্দ নেই, শুধুমাত্র ধুধু মানে কুয়াশা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। এবং হঠাৎ করে তিনি যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছেন তখন একটা মানে একটা জিনিস দেখতে পারেন। জিনিসটা এরকম যে সাদা কাপড় পরা একটা মেয়ে লোক দাঁড়িয়ে থাকতে দেখলেন। মেয়েটা খুব ধীরে ধীরে হাত তুলে ইশারা করতেছেন, মানে মানে এরকম একটা আবভাব যে ডাকপিয়নকে তিনি ডাকতেছেন। তো ডাকপিয়নকে যখন তিনি ডাকতেছেন তখন ডাকপিয়নটা বলতেছে যে এই মেয়েটা আবার কে, হয়তো এই মেয়েটারও চিঠি হতে পারে। তখন ডাকপিয়ন একটু সামনে গেলেন এবং উনি শুনতে পারলেন যে এই মেয়েটা বলছে যে চিঠিটা আমার চিঠি, চিঠিটা কি এনেছেন? তো এটা দেখে সালামত মিয়া একদম থেমে গেলেন। তার বুকের ভিতরটা বেশ খানিকটা মানে কেঁপে উঠল,
এত বেশি কাঁপলো, এত বেশি তার মানে আশ্চর্যজনক লাগলো, কারণটা হচ্ছে চিঠিটার যে প্রেরকের নাম ছিল সেই নামটাই ছিল মরিয়ম খাতুন। তো তখন তিনি বলতেন যে মরিয়ম, তো এই মরিয়ম তাহলে মানে তিনি আবার একটা মানে জানতেন একটা বিষয় যে মরিয়ম খাতুন যে এই এলাকার মধ্যে ছিল, সেই মরিয়ম খাতুন নামে একজন মেয়ে ছিল। সেই মেয়েটা এই যে বনের যে মানে শালবনটা আছে সেই শালবনের পাশেই একটা আবার পুকুর আছে, সেই পুকুরে ডুবে মারা গিয়েছিল। তো এই সব কিছু তার কাছে যখন এত বেশি অবাক লাগলো, তখন তিনি ভয় পেলেও বলেন যে তুমি কে? এইটা চিঠি তো মরিয়মের, মরিয়ম বেগমের, এটা তো তুমি তো মরিয়ম খাতুন। তো এটা যখন বলে তখন আসলে ওই মেয়েটা কোনো উত্তর দেয় না, শুধু ধীরে ধীরে বনের ভিতরে হাঁটতে শুরু করে। তো হাঁটতে যখন শুরু করে তখন সালামত মিয়া বলেন যে চিঠিটা নিয়ে যাও, ঠিক আছে যেহেতু আসছো দেখো তোমার চিঠি কিনা। তখন ওই মেয়েটা চিঠিটা নিয়ে একদম সোজা একদম কি বলে ওই বনের দিকে যাইতে থাকে মানে ধীরে ধীরে। তো এটা তার কাছে খুব বেশি অবাক মানে আশ্চর্য লাগে। মনে পরে আর কি সালামত মিয়া কি বলে বলে যে ওই যে আপনি কোথায় যাচ্ছেন ওদিকে, মানে আপনার চিঠিটা আমাকে দেন, আমি আপনাকে পড়ে শোনাই কি হয়েছে আমি দেখি। তো তারপর ওই যে মহিলাটা ছিল সেই মহিলাটার চিঠিটা সালামত মিয়াকে দেয়। এবার সালামত মিয়ার হাত একদমই কাঁপতে থাকে। তিনি মানে কেন জানি হঠাৎ করে আজকে ভয় পাচ্ছেন। তারপর তিনি তার যে খামটা ছিল সেই খামটা খুলে ভিতরে শুধু একটা লাইনে লেখা ছিল, সেই লেখাটা হচ্ছে আমি ফিরে এসেছি। তো এটা দেখার পর চারপাশটা হঠাৎ করে মানে এতক্ষণ যে সব কিছু চুপচাপ ছিল হঠাৎ করে বাতাস বইতে থাকে। এত বেশি বাতাস যে হঠাৎ করেই শীতের দিনে তো কোনো বাতাস হওয়ার কোনো কারণে আসে না। তখন সালামত মিয়া বেশ খানিকটা অবাক হয়ে তার সাইকেল নিয়ে বলে যে মরিয়ম মিয়া বা মানে মরিয়ম মানে কি বলে আমি তো সালামত মিয়াকে মরিয়ম খাতুনকে বলে যে তুমি কোথায় যাবে, আমার সাইকেলে চলো তোমাকে আমি পৌঁছে দিই। যদিও তার ভয় লাগতেছে, মানে উনি ভাবেন যে দুইজন একসাথে গেলে হয়তো মানে হবে, তার ভয়টা একটু কম লাগবে। তো এরপর ওই যে মেয়েটা ছিল সেই মেয়েটা আস্তে আস্তে তার মাথাটা উপরের দিকে তুলতে থাকে। যখন মাথাটা তুলতে থাকে তখন সালামত মিয়া দেখে যে তার আসলে মাথাটার ভিতরে মুখ বলতে কিছু নেই, শুধুমাত্র এই যে মুখটার মধ্যে কালো কালো অনেক ছোপ ছোপ দাগ, মনে হচ্ছে যে মুখটা পুড়ে গেছে। তো এটা দেখার পর সে মানে এত বেশি ভয় পেয়ে যায়, সে সাইকেল নিয়ে শুধু সামনের দিকে যাবে আর মানে তখনই দেখতে পারে যে তার পিছনে দাঁড়িয়ে আছে আরও অনেক সাদা কাপড় পরা মানুষ, এবং সবাই একসাথে বলছে আমাদের চিঠিগুলো এনে দাও, আমাদের চিঠিগুলো এনে দাও। তো এটা শোনার পর সালামত মিয়া আর কোনোভাবেই তার নিজেকে কন্ট্রোল করতে পারে না, তিনি সেখানেই মানে কি বলে অজ্ঞান হয়ে পড়ে যায়। এবং পরদিন সকালে স্টেশন মাস্টার সহ এলাকার মানুষরা যখন মানে ওই সালামত মিয়াকে শালবনের রাস্তার সামনে খুঁজে পায় তখন সবাই বেশ খানিকটা অবাক হয়ে যায়, এবং এত বেশি অবাক হয় যে সালামত মিয়া এমন একজন ভালো মানুষ, চিঠি পৌঁছায়, তার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটেছে, বিষয়টা তার কাছে খুবই আশ্চর্য লাগে। এবং পরে আসলে ওই সালামত মিয়াকে ভালো একজন কবিরাজ দেখানো হয়। কবিরাজের চিকিৎসা তিনি যখন নিচ্ছেন, নেওয়ার পরেও তার চিকিৎসাটা সঠিকভাবে পূরণ হচ্ছে না, তিনি সুস্থ হচ্ছেন না। তখন সেই কবিরাজকে বাদ দিয়ে তাকে নিয়ে যাওয়া হয় একজন তান্ত্রিকের কাছে, যেই তান্ত্রিক ছিল অন্ধ হলেও তিনি এত বেশি মানে তান্ত্রিকের পারদর্শী ছিল যে উনি মানুষের গন্ধ শুকেই বলতে পারে কার কী সমস্যা। তো এই সালামত মিয়ার যখন ওনার বাড়িতে যায়, ওনার বাড়িতে যাওয়ার সাথে সাথেই উনি বলেন যে তোর উপরে 3টা জিন ভর করেছে, এবং সেই 3টা জিনকে ভর করতে হলে অবশ্যই তোকে কি বলে আমাবস্যার রাতে ওই বনের কাছে যেতে হবে। তো যেই কথা সেই কাজ, শালবনের আমাবস্যার রাতে সেই তান্ত্রিক, তারপর স্টেশন মাস্টার, সালামত মিয়া এবং সালামত মিয়ার পরিবার সহ সেখানে যান। সেখানে গিয়ে ওই তান্ত্রিক বেশ কিছু মন্ত্রতন্ত্র পড়ে এবং সালামত মিয়াকে মানে কিছু একটা দিয়ে
মানে এভাবে ফু দেয় আর কি। ফু দেওয়ার সাথে সাথেই সালামত মিয়া জ্ঞান হারিয়ে সেখানে শুয়ে মানে ও জ্ঞান হারিয়ে ফেলে এবং তার প্রায় 15-20 মিনিট পর নাকি তিনি আবার অটোমেটিক একা একাই কোনো কিছু করা লাগে না, একা একাই আর কি জেগে ওঠে এবং তারপরে তিনি একদম সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যান। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। ধন্যবাদ। এই কাহিনীটা ঘটেছিল বাপ্পির দাদার বন্ধুর সাথে। তিনি তাকে দাদাই সম্বোধন করেছেন এবং সেই যিনি ছিলেন তিনি ছিলেন বেশ ধার্মিক একজন মানুষ, খুব পরেশগার টাইপের একজন মানুষ ছিলেন এবং তিনি কৃষি কাজ করে ওনার দিন কাটাতেন। তো এরকমই সময় তিনি ঠিক কাজ করেন এবং ওনার সময় কাটান। এরকম একটা সময় একবার সেই গ্রাম থেকে কিছুটা দূরে, মানে 1-2 গ্রাম দূরে একটা মাহফিলের আয়োজন হলো এবং সেখানে অনেকেই সেই মাহফিলে গেলেন। যথারীতি বাপ্পির সেই দাদাও সেই মাহফিলে যোগ দিলেন এবং অনেক বড় একজন আলেম আসছিলেন। এবং এটা হয় গ্রামে, আপনারা দেখবেন যে অনেক সময় গ্রামের আশেপাশের গ্রামে বেশ রাত জুড়ে মাহফিল হয় এবং অনেকেই সেই মাহফিলে যোগ দেন। তো সেরকম ভাবেই বাপ্পির সেই দাদাও সেই মাহফিলে যোগ দেওয়ার জন্য গেলেন। তিনি তার সাথে আরো কিছু মানুষকে নিয়ে গিয়েছিলেন, একসাথে কয়েকজন মিলে গেলেন এবং সে যথারীতি সেই মাহফিলে যোগ দিলেন এবং বেশ মানে অ্যাকচুয়ালি অনেক সন্ধ্যা থেকে অনেক রাত পর্যন্ত সেই মাহফিল চললো এবং মাহফিল শেষ হতে হতে মানে দেখা গেল যে এটা বেশ রাত হয়ে গেছে, গভীর রাত। তো রাত দেখা গেছে 1টা-2টো বেজে গেছে, এরকম একটা সময়। তো এই সময় উনি যখন চাইলেন যে ফিরে আসতে, ওনার সাথে সঙ্গীরা বললেন যে না, আমরা আজকে ফিরবো না, অনেক রাত হয়ে গেছে, আমরা এখানেই থাকবো, আপনি এক কাজ করেন, আপনি থেকে যান। তো তিনি বললেন যে না, আসলে আমি থাকতে পারবো না, আমার সকালে কাজ আছে। কারণ উনি জানেন যে উনি কাজ মিস দিলে বেশ ক্ষতির সম্মুখীন হবেন অর্থনৈতিকভাবে, কারণ তিনি ধনী খুব একটা মানুষ নন। তো উনি অগত্যা ডিসাইড করেন যে উনি চলে আসবেন এবং উনি একাই রওনা দেন সেখান থেকে। তো তিনি এরকম হেঁটে হেঁটে আসছেন, বেশ এরকম রাত এবং রাতের মধ্যে আকাশে চাঁদ আছে এবং তিনি হেঁটে হেঁটে আসছেন এবং চাঁদটা মাঝে মাঝে মেঘে ঢাকা পড়ছে এবং রাস্তা বেশ রহস্যময় লাগছে। তো উনি যদিও এই রহস্যময় পরিবেশটা অনেকের কাছে কিন্তু আসলে ভীতিকর, কিন্তু গ্রামে যারা থাকে, যারা অনেক রাস্তা হেঁটে অভ্যস্ত, একটা সময় যানবাহন বলতে কিছু ছিল না। এই কাহিনীটা তখনকার প্রেক্ষাপটের কাহিনী, তখন কিন্তু ওখানে যানবাহন ছিল না, এটা বাপি উল্লেখ করে দিয়েছেন। এবং গভীর রাতে তো যানবাহন থাকার আরোই প্রশ্ন আসে না। তো বেশ রহস্যময় হয়ে যায়। গ্রামের কিন্তু অনেক কাহিনী, অনেক ভৌতিক ব্যাপার বা অনেক ভৌতিক কাহিনী এইরকম রহস্যময় পরিবেশেই জন্ম নেয় বা এইরকম রহস্যময় পরিবেশ থেকেই আসলে মানে অনেকেই অনেক কিছু অবলোকন করেন বা দেখেন। যাই হোক, এভাবেই এবং গ্রামের মানুষরা জানেন যে এরকম সময় অনেক কিছু দেখতে পাওয়া যায়, তারাও কিন্তু সাবধানে থাকেন, খুব সাবধানে হাঁটেন। তো সেই বাপ্পির দাদা, তিনি যেহেতু খুব পরেশগার মানুষ ছিলেন, তিনি এতটা ভয় পেতেন না। তিনি হাঁটছেন, নিজের মনে দোয়া পড়ছেন এবং হাঁটছেন এবং উনি দেখছেন পুরো ধুধু প্রান্তর, দূর দূরান্ত পর্যন্ত দেখা যাচ্ছে খোলা মাঠ এবং যেখানে চাঁদের আলো পড়ছে দূরে দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট হয়তো কোথাও ঘর আছে, কোথাও ঘর নেই, কোথাও বিস্তীর্ণ ফসলের মাঠ এবং সেখানে চাঁদের আলো পড়ছে। এরকম দেখতে দেখতে তিনি হেঁটে আসছেন। তো তিনি তখন খেয়াল করলেন, আচ্ছা, রাস্তা দুটো আছে, একটা হচ্ছে পাকা রাস্তা, মেইন রাস্তাটা, সেটা ধরে তিনি যদি হাঁটতে থাকেন তাহলে তিনি একটা সময় পর্যন্ত পৌঁছাবেন। তো তিনি ভাবলেন যে আমি শর্টকাট নেই, সেই শর্টকাটটা হচ্ছে বিলের মধ্যে দিয়ে আর কি। তো বিল শুকিয়ে গেছে তখন। তো সেই বিলের মধ্যে দিয়ে তিনি চিন্তা করেন যে যদিও কেউ নাই আশেপাশে, যদিও মানুষজন কেউই নাই, এটা খুবই মানে সাহসিকতার বিষয়, কারণ এই বিলগুলো একসময় ভরে যায়, যে বর্ষাতে তখন ভরে যায়, আর যখন বর্ষা থাকে না তখন এই জায়গাগুলো শুকিয়ে যায় এবং ওখানে মানুষ ফসলের চাষ করে। কিন্তু বিস্তীর্ণ মাঠ এবং এখান থেকে মানুষ কিন্তু সহজে হাঁটে না, রাতের বেলা তো অনেকেরই প্রশ্ন আসে না। তো তিনি চিন্তা করেন আমি যদি এই মাঝখান দিয়ে যাই তাহলে অনেক সময় বেঁচে যায় এবং বেশ চাঁদনি রাত, আমি হাঁটতেই পারি। তো তিনি হাঁটা শুরু করেন, হেঁটে হেঁটে যাচ্ছেন এবং এক সময় দেখলেন একটা জায়গায় আস্তে আস্তে উনি দেখলেন হঠাৎ করে মানে মেঘে চাঁদ ঢেকে গেল, জায়গাটা বেশ অন্ধকার হয়ে গেল। মানে চাঁদের আলো না থাকাতে কেমন জানি একটা অন্ধকার একটা পরিবেশ সৃষ্টি হলো ওই জায়গায় এবং তিনি বেশ ঠাউর করতে পারলেন না। চিন্তা করলেন এতক্ষণ তো সুন্দর পথ চলছিলাম, ওনার কাছে কোনো বাতিও নাই, কিছু নাই, তো এরকম অন্ধকার হয়ে গেল হঠাৎ। এবং তিনি হঠাৎ খেয়াল করেন যে ওনার মনে হলো ওনার ঠিক সামনেই মাটি ফুঁড়ে কয়েকজন মানুষ বেরোলো এবং উনি
দূর থেকে খেয়াল করতে পারলেন যে মানে বেশ কয়েক ফিট দূরেই কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে, এবং যারা দাঁড়িয়ে আছে তারা নিজেদের মধ্যে ফিস করে কিছু কথা বলছে, মানে মানুষের কথোপকথনের সাউন্ড তিনি পাচ্ছেন। এবং তিনি তখন একটু অবাক হলেন যে এই মাঠের মধ্যে এই গভীর রাতে কোত্থেকে মানুষ আসবে। তো তিনি আরেকটু কাছিয়ে গেলেন, এবং যখন কাছিয়ে যাচ্ছেন তখন হঠাৎ করে তাকে সালাম দিলেন। তো যখন সালাম দিলেন তো তিনি একটু হচকচিয়ে গেলেন, এবং উনি সালামের উত্তর দিলেন। তখন সালামের উত্তর দিয়ে উনি বললেন যে আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, আর কাকারা আপনারা কি চান? গ্রামের মধ্যে এই ধরনেরই আর কি নিয়ম যে রাতের বেলা হঠাৎ কাউকে দেখলে গলা, মানে তারা একটু গলায় হাঁক দিয়ে কথা বলে, আপনারা কি চান? কে আপনারা? এখানে কি? তো তারা বলতেছে যে দেখেন, আমাদের সাথে একটা লাশ আছে এবং তার জানাজা করা দরকার, আমরা জানাজা করার লোক খুঁজতেছি। আপনি তো মনে হইতেছে হুজুর মানুষ, আপনি আমাদের জানাজাটা করে দেন। তো তিনি একটু অবাক হয়ে যান যে লাশ আছে মানে। উনি হঠাৎ করে দেখেন যে ওই যে বডিগুলোর সামনে একটা খাটিয়ার মতো রাখা, সেই ওপেন স্পেসের মধ্যেই, এবং সেখানে মনে হচ্ছে যে একটা সাদা কাপড় পেঁচানো একটা বডি, মানে হালকা আলোতে দেখা যাচ্ছে যে একটা খাটিয়ার মধ্যে একটা সাদা কাপড় পরানো কিছু একটা শুয়ে আছে, মানে লাশ। তো তিনি একটু ওনার গায়ের হঠাৎ করে ওনার সব রোম দাঁড়িয়ে যায়। এরকম একটা জায়গায় যেখানে জনমানবহীন, হঠাৎ করে কোত্থেকে মানুষ পড়ে বেরোলো, এবং আশেপাশে উনি কোনো বাড়ি ঘরও দেখছেন না, এবং সেই মাঝখানে ধুধু প্রান্তরের মাঝখানে, এটা কেমন একটা ব্যাপার। তো ওনার সব গায়ের রোম দাঁড়িয়ে গেছে। তো তিনি বলেন যে না, আমি এই জানাজা পড়াইতে পারবো না। আপনারা কারা? আপনারা এখানে কি কাউরে মাইরা নিয়ে আসলো? তো আমি এখানে আমি আটকায় যাবো, আমি কেন জানাজা পড়াবো? তো তারা তখন তাকে অনেক রিকোয়েস্ট করা শুরু করে। একজন কাছে চলে আসে, এবং যখন কাছে চলে আসে উনি কেমন যেন অস্বস্তি ফিল করতে থাকেন। কাছে চলে এসে তাকে খুব রিকোয়েস্ট করে যে দেখেন, কেউ নাই, জানাজার জন্যই আপনাকে পাইছি এখানে, আপনি একটু জানাজা পড়েন। অনেক রিকোয়েস্টের পরে ওনার জন্য কেমন একটা ঘোর লাগা পরিবেশ তৈরি, এবং চাঁদ বেরিয়ে আসছে মেঘের ফাঁক থেকে, এবং উনি মানুষগুলোর চেহারা ওই চাঁদের আলোতেও খুব ভালো দেখতে পাচ্ছেন না। এরকম অবস্থায় উনি কেমন করে জানি নিজে রাজি হয়ে যান, এবং উনি ওনাদের সাথে হাঁটা দেন। হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর এক জায়গায় যেয়ে দেখে যে একটা কবর খুঁড়ে রাখা, এবং ওই ফাঁকা প্রান্তরের মধ্যেই কোনো একটা জায়গায়, একটা কর্নারে, একটু উঁচু জায়গার মধ্যে কবর খুঁড়ে রাখা, এবং সেই কবরের মধ্যে তারা কবরের পাশে লাশটাকে রেখে তারা জানাজা পড়তে বলেন। এবং তিনি ঘোরের মধ্যেই, নিজের ঘোরেই তিনি জানাজার নামাজ পড়িয়ে ফেলেন, সেই অন্ধকারের ভেতরেই, মানে চাঁদের আলোয় দাঁড়িয়ে। ব্যাপারটা কিন্তু বেশ 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 আপনারা যদি একটু ভিজুয়ালাইজ করে দেখেন, চিন্তা করেন যে পূর্ণিমা ঠিক না, চাঁদের আলো পড়ছে, চাঁদনি রাতের মধ্যে কিছু অপরিচিত মানুষ নিয়ে আপনি একটা অপরিচিত মানুষের জানাজা পড়তে দেখছেন, জিনিসটা কেমন। তো তিনি সেভাবে জানাজারা পড়ানোর পরে তিনি তাদেরকে সাহায্য করেন, কবরে লাশ নামাতে সাহায্য করেন, এবং উনি মাটি দেন, কবরে নিজে নেমে মাটি দেন, এবং তারপর উঠে তিনি মাটি দেওয়া শুরু করেন, এবং তিনি মাটি দিচ্ছেন। কিছুক্ষণ মাটি দেওয়ার পরে তিনি হঠাৎ দেখেন তার আশেপাশে কেউ নেই, এবং তিনি বেশ মানে ভয় পেয়ে যান। তখন তিনি চারিপাশে তাকান, ওনার আশেপাশে কেউই নেই, শুধুই কবরে মাটি দেওয়া হয়েছে, মাটি যতটুকু পড়েছে আর কি, সে মাটি পড়েছে, কিন্তু ওনার আশেপাশে কেউ নেই। উনি বেশ ভয় পেয়ে যান, এবং ভয়ে ওনার শরীরের সব রোম দাঁড়িয়ে যায়, আর একটা শীতল স্রোত বয়ে নামে ওনার মাথা থেকে পা পর্যন্ত। উনি ঝেড়ে দৌড় দেন, এবং উনি আর কিছু মনে নেই, দৌড়াতে থাকেন। দৌড়াতে কখন যে উনি ওনার বাসায় চলে আসছেন ওনার আর খেয়াল নেই। উনি ওনার বাড়িতে চলে আসেন, এবং এসে স্ত্রীকে ডাকেন হাঁক দিয়ে। স্ত্রী আসে, বলে কি হয়েছে, এত রাত্রে আপনি আসছেন কোত্থেকে, কি অবস্থা? তো উনি কিছুই বলতে পারেন না। উনি ওই সময় জাস্ট ওনার হাত মুখ ধুয়ে উনি শুয়ে পড়েন, এবং ঘুমের অতলে তলিয়ে যান। ওনার আর কিছুই আসলে ওই দিন বলার মতো মনে নেই বা কিছু। তো পরদিন দিন হয়, সবকিছু স্বাভাবিক হয়ে যায় ওনার কাছে। ওনার আসলে ওই ব্যাপারটা কেমন যেন ধোঁয়াশা লাগে, এবং উনি আসলে কিছুই আসলে ওইটা নিয়ে খেয়াল করেন না, বা উনি হয়তো ওইটা ঠিক মতো মনেও পড়ে না ওনারা। তো উনি এভাবে করে সময় পার হয়ে যায়, এবং ওনার আর মনে নেই। তো এরকম করে মাসকে মাস পার হয়ে যায়, এবং দেখতে দেখতে এরকম 8-10 মাস এরকম পার হয়ে যায়, এবং ওই বিশাল লম্বা ডিস্টেন্সে উনি ব্যাপারটা ভুলেই যান। তো উনি যেহেতু একজন কৃষক, তো এবং উনি এরকম গ্রামে তখনকার একটা কালচার ছিল, যারা কৃষক যারা কাজ করতেন তারা অনেকেই আছেন যে এই কাজের জন্য উনি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেন ফসল কাটতে।
তো এরকম একটা সময় ওনার ডাক পড়ে এক জায়গায় ফসল কাটতে। তো এক জায়গায় ফসল কাটা শেষ হলে পরবর্তী আরেকটা জায়গায় তারা ফসল কাটতে চলে যান। এরকম করে উনি এক জায়গায় যান, ফসল কাটেন এবং তারপরে আরেকটা জায়গায় যান। এরকম করে 2-3 জায়গায় ফসল কাটার পর এমন একটা জায়গায় উনি আসেন, যে জায়গার ফসল কাটতে আসেন, সেই জায়গায় এসে ওনার কাছে ফসল কাটছেন, কিন্তু ওনার কাছে বেশ পরিচিত মনে হয় জায়গাটা। কেন যেন ওনার পরিচিত মনে হতে থাকে। তো উনি মনে করেন এই জায়গায় কি আমি আসছি আগে, এরকম একটা চিন্তা ভাবনা নেন এবং উনি ঘোরাফেরা করেন ফসল কাটার পর। একটা সময় হাঁটতে হাঁটতে একটা জায়গায় এসে উনি দেখেন একটা তাল গাছ, এবং ওই তাল গাছটা দেখে তখন ওনার একটা মেমোরি রিকল হয়। সেই মেমোরিটা হচ্ছে চাঁদের আলোতে এই তাল গাছের পাশেই একটা জায়গায় তিনি সেই যে কবরটা দিয়েছিলেন এবং সেখানে তিনি জানাজা পড়িয়েছেন। এবং ওইটা মনে হওয়ার সাথে সাথে না উনি রিকল করেন, তাল গাছটার দিকে তাকান এবং পাশে দেখেন ঠিকই একটা পুরনো কবর ওখানে আছে। এবং কেন জানি কবরটা দেখার সাথে সাথে ওনার অনেক কিছু মনে হয় এবং উনি পড়ে যান, ওখানে মাটিতে পড়ে যান এবং মানে জ্ঞান হারিয়ে ফেলেন, প্রায় মানে জ্ঞান হারানোর মতোই। তো এর মধ্যে ওই অবস্থায় তিনি একটা স্বপ্ন দেখেন। সে স্বপ্নে দেখেন একজন বৃদ্ধ মানুষ, দাড়িওয়ালা, বেশ বৃদ্ধ মানুষ, অনেক বৃদ্ধ মানুষ। সে বলে যে তোমাকে আমার প্রয়োজন ছিল, তোমাকে কিন্তু আমি এখানে আনছিলাম আমার এখানে একটা জানাজা পড়ানোর জন্য, কিন্তু তুমি এই কথা কিন্তু কাউকে বলবা না যে এখানে তুমি একজনকে কাকে কবর দিছো বা কিছু, যদি বলো তোমার ক্ষতি হবে। এরকম একটা কথা তাকে বলে এবং এই কথাটা তিনি স্বপ্নে দেখেন। দেখার পর তিনি যখন হুঁশ ফেরে তখন দেখে যে ওনার আশপাশে কিছু মানুষ, ওনার সঙ্গী সাথীরা, তারা তাকে মুখে পানির ছিটা দিচ্ছেন এবং তিনি উঠে বসেন। তো বলে কি হয়েছে, উনি কিছুই বলেন না, উনি তাড়াতাড়ি ওখান থেকে চলে যান এবং চলে গিয়ে উনি বাড়িতে যান। বাড়িতে যেয়ে এইবার ওনার ওয়াইফের সাথে দেখা হয় এবং ওয়াইফকে সবকিছু খুলে বলেন যে আসলে সেই আজ থেকে 8-10 মাস আগে কি হয়েছিল এবং সেই ঘটনাটা, সেই রাতের ঘটনা এবং আজকের ঘটনা, এই পুরো ব্যাপারটাও তিনি বলেন এবং তিনি স্বপ্নের কথাটাও স্ত্রীকে বলেন। স্ত্রী কথাটা শুনে স্ত্রী বেশ অবাক হয়, বলে যে আপনি আসলে কি দেখলেন রাতে বাইরে গিয়ে, এরকম আজব ব্যাপারটা। তো স্ত্রীকে বলার পরে উনি ওই দিন ফলোয়িং রাতে যখন ঘুমান তখন উনি স্বপ্নে দেখছেন সেই যে বৃদ্ধ লোকটা খুব রাগম্ভিত ভাবে এবার ওনার স্বপ্নে আসছে এবং এসে বলে যে তুই এটা কি করলি, তোরে নিষেধ করছিলাম আমি, তো কাউকে বলতে নিষেধ করছিলাম, তুই এটা বলে দিলি, তুই এটার জন্য তুই সাফার, মানে তুই এটার জন্য তুই এটার ফল পাবি, এরকম ওনাকে স্বপ্নের মধ্যে বলে। তো উনি স্বপ্নে ভয় পান কিন্তু কিছু বলতে পারেন না। কিন্তু এর ফল আসলেই ওনার পরবর্তীতে যেটা হয়, ওনার ছোট ছেলেটা পানিতে ডুবে খুব কয়েকদিনের মধ্যে মারা যান এবং তারপরে নাকি ওনার বড় ছেলেটা আস্তে আস্তে পাগল হয়ে যান এবং এই কারণে ওনার সংসারে অশান্তি নেমে আসে, বিশাল অশান্তি। এবং এই অশান্তিতে মানে এক সময় তার বউ ছেলেমেয়ের দুঃখে, মানে ছেলেদের দুঃখে শোকে তার বউও পাগল হয়ে যায়। এবং এই সময়টা যখন নাকি তিনি মানে এই ছেলে এবং বউ পাগল নিয়ে তিনি বসবাস করছেন, এরকম সময় উনি নিজেও উদ্ভট সব শুনতে পান। ওনার কাছে মনে হয় ওনার বাসার পাশে বাঘ ডাকছে, প্রায় উনি বাঘের শব্দ শুনতে পান এবং এরকম আরো অনেক কিছু, হাসির শব্দ, এই ধরনের জিনিসপত্র শুনতে শুনতে তিনি নিজেও এক সময় পাগল হয়ে যান। বাট জিনিসটা হচ্ছে যে উনি যখন নাকি ওনার ওয়াইফ পাগল হয়ে গিয়েছিল, সেই সময়টায় নাকি উনি অনেকে জিজ্ঞেস করেছিল যে কি ব্যাপার, তোমার ফ্যামিলিতে এরকম অশান্তি কেন, তখন উনি অনেককেই বলেছিলেন যে তার সাথে আসলে কি ঘটেছে এই কথাটা। এবং তিনি পাগল হয়ে যাওয়ার পর ঘটনাটা লোকমুখে আসলে প্রচলিত হয়ে যায় তাদের ওখানে এবং এইভাবেই তার আসলে এভাবেই জীবনাবসান ঘটে। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় লিসেনার্স, এতক্ষণ থেকে আমি আপনাদেরকে বেশ কয়েকটি ভয়ানক ভূতের ঘটনা সহ সত্যের ঘটনা শোনানোর চেষ্টা করেছি, যে ঘটনাগুলো আপনাদেরকে শুনিয়েছেন আমাদের সবার প্রিয় আরজে রাসেল ভাই, আরজে আফনান ভাই, ডক্টর আলিফ আবু ভাই সহ আরজে শাফিন ভাই এবং আমি শাকিল আহমেদ। বেশ কয়েকটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই ঘটনাগুলোর মধ্য থেকে কোন ঘটনাটি, কত মিনিটের ঘটনাটি, কোন কাহিনী রিলেটেড ঘটনাটি আপনার কাছে সব থেকে বেশি ভয়ানক লেগেছে, সেই ঘটনাটি আপনার পরিবারের কারোর সাথে বা আপনার বন্ধু বান্ধবের কারোর সাথে বা আপনার এলাকার যদি কোনো ঘটনা হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে জানিয়ে যাবেন আমাদের কমেন্ট সেকশনে। আর দর্শক, আপনারা এইরকম ভয়ানক ঘটনা পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের এই চ্যানেলটি আপনাদের জন্য সব থেকে ভয়ানক বাছাই করা সেরা ভয়ানক ঘটনাগুলো নিয়ে কিন্তু এপিসোড তৈরি করি। আমাদের এপিসোডের ঘটনাগুলো অবশ্যই
মিস্টোরিয়াস, স্পেশাল এবং হরহর টাইপের হয়ে থাকে। আপনারা যদি আমাদের চ্যানেলটি ভিজিট করেন তাহলে দেখতে পারবেন আমাদের চ্যানেলের প্রত্যেকটা ঘটনা, বাছাই করা সেরা ভয়ানক ঘটনাগুলো। অন্যতম আজকের যে ঘটনাটি ছিল গ্রামের একটি ঘটনা, এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো এবং এই ঘটনাটি সহ বাকি ঘটনাগুলো আপনাদের কেমন লেগেছে সেটি কিন্তু জানাতে ভুলবেন না। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা কোন ঘটনাগুলো, কোন কাহিনীগুলো বেশি শুনতে চান সেটি কিন্তু জানিয়ে যাবেন। আমরা আপনাদের পছন্দের ওপর ঘটনা তৈরি করে আপনাদের জন্য আপলোড করে দিব। তো প্রিয় লিসেনার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কিন্তু আবারও দেখা হচ্ছে আগামীকাল ঠিক রাত 10টার সময় ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবার পরিজনকে নিয়ে সুন্দর একটি সমাজে বসবাস করার চেষ্টা করবেন। আমি আপনাদের সবার জন্য দোয়া কামনা করি এবং আমি আমার নিজের জন্য দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, কিন্তু আবারও আগামীকাল ঠিক রাত 10টার সময় আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।